আপনি অ্যাসিটোমূলক পড়াইছিলেন না? হুম হুম। ওইটাই অ্যাসিটাইলডিহাইড বলতে গেলে তো আমরা অ্যাসিটোমূলকের সাথে জাস্ট সিএইচও যোগ করলেই হওয়ার কথা। আবার অ্যাসিটিক অ্যাসিডেও সি ডাবল এইচ যোগ করলেই হবার কথা, কিন্তু হয় না তো। আচ্ছা ঠিক আছে, প্রশ্নের উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম, আজকে আমাদের 27 নাম্বার ক্লাস। প্রশ্নের উত্তরে যাচ্ছি, যাওয়ার আগে জাস্ট ক্লাসের নাম্বারটা বলে দেই। ঠিক আছে চলো। সো ওর প্রশ্নটা হচ্ছে অ্যাসিটোমূলক বলছিলাম, CH3 তারপরে সি ডাবল বন্ড ও, এই মূলকটা নিয়মটা হচ্ছে অ্যাসিটোমূলক যুক্ত অ্যালডিহাইড, এটাকে বলা হচ্ছে অ্যাসিটালডিহাইড। সো এই অ্যাসিটোমূলক থাকার পরে এটাকে অ্যালডিহাইড বানানোর জন্য আমাকে একটু বলো কি লাগবে, মিনিমাম কি লাগবে? হাইড্রোজেন। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। এখানে জাস্ট আমরা হাইড্রোজেন লাগাই দিব, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো অ্যাসিটিক অ্যাসিড বানানোর জন্য অ্যাসিটোমূলকের সাথে মিনিমাম কি হইলে ওটা অ্যাসিটিক অ্যাসিড হবে? ওএইচ। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। আচ্ছা তারপর আমাকে বলো নতুন একটা যৌগ শিখাই, অ্যাসিটামাইড। বলো অ্যাসিটামাইড। তাহলে এই যে তুমি ইন্টারের ভাইয়াদের চেয়ে ফাস্ট পারতেছো, বিউটিফুল। অ্যামাইড হইতে গেলে কি লাগে? বন্ড CONH2 হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। নাম কি তোর? মোটাসেম। বাহ, মনোযোগী ছেলে। আমি তো ভাবি নাই যে অ্যামাইডের কার্যকরী মূলক মনে থাকবে। সো অ্যামাইড হইতে গেলে যা লাগে মিনিমাম ওই জিনিসটুকু লাগাই দিলেই হবে। আচ্ছা আরও একটা জিনিস দেখো, আমাকে একটু বলো, আমি বললাম অ্যাসিটোন, তো এটা কিটোন বানাইতে হবে আমার, বলেন তাহলে মিনিমাম কি লাগাইলে কিটোন হবে? কার্বনযুক্ত একটা মূলক লাগাইতে হবে। এখন কার্বনযুক্ত মূলক তো অনেক আছে, অ্যালকাইল মূলক তো অভাব নাই। মিনিমাম যেটা না লাগাইলে নয়, অর্থাৎ এখানে আর একটা কী লাগাইতে হবে বলেন তো? CH3, মিথাইল মূলক, তাহলে হয়ে যাবে হচ্ছে অ্যাসিটোন। দ্যাটস ইট, বুঝতে পারছিস? নিয়মটা হচ্ছে এটা, যে মিনিমাম যেটা না লাগাইলে নয়। এখন তুমি যে এখানে নতুন করে অ্যালডিহাইডের, এখানে নতুন করে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক লাগাবা, ব্যাপারটা আসলে এরকম না আর কি, ঠিক আছে। মিনিমাম যেটা না লাগাইলে ওইটা ওই যৌগতে পরিণত হচ্ছে না, সেই জিনিসটাকে আমরা অ্যাসিটো নাম দিয়ে ওইটা বলে ফেলবো আর কি। ওকে, তো আশা করি বুঝছো। দেখি আর একটা কঠিন যৌগ জিজ্ঞাসা করি, হ্যাঁ, পারিস কি না? পারার কথা না, পারবি না মনে হয়। আচ্ছা আমাকে একটু বলতো, এই বেনজিনের একটা হাইড্রোজেন যদি চলে যায়, যে মূলকটা তৈরি হয় তার নাম কি জানেন আপনারা? বলছি, বুঝি নাই কি? অ্যারাইল। আচ্ছা এর আর একটা নাম কি জানো? এর আর একটা নাম হচ্ছে ফিনাইল মূলক। এটাকেই বলা হচ্ছে অ্যারাইল, ARYL। এর আর একটা নাম হচ্ছে ফিনাইল, PHENYL, ফিনাইল। এখন ঘটনা হচ্ছে, তোদেরকে আমি একটা যৌগের নাম বলবো, যৌগের নাম হচ্ছে অ্যাসিটোফিনন। বাংলায় বইতে লাগে অ্যাসিটোফেনন। বলেন তো সংকেতটা কী হবে? অ্যাসিটোফিনন বলেন। তাহলে আমাদের কাছে অ্যাসিটোমূলক তো থাকা লাগবে, রাখলাম অ্যাসিটোমূলক, এই যে অ্যাসিটো। এর সাথে একটা কি লাগাইতে হবে ভাবেন তো? ফিনাইল অ্যাড করলেই তো। এর সাথে একটা ফিনাইল মূলক লাগাইতে হবে, এই যে ফিনাইল মূলক, ফিনাইল মূলক। এবং আলটিমেটলি জিনিসটা যেন ওন হয়। ওন, ওন মানে বুঝছো তো, কিটোন। এখন বলো এই যৌগটা কি কিটোন হইছে নাকি হয় নাই? হইছে। এইটাকেই বলে অ্যাসিটোফিনন। আলটিমেটলি জিনিসটা একটা কিটোন, কিটোনের মতো বিহেভ করবে, দ্যাটস ওয়াই এটাকে বলে অ্যাসিটোফিনন, ঠিক আছে। এই আর কি। সো অনেকগুলো অ্যাসিটোমূলকওয়ালা যৌগের নাম শিখছো, মনে রাখতে পারলে মাশাআল্লাহ অনেক কাজে লাগবে, বাট মনে রাখতে হবে আর কি। ওকে ঠিক আছে, চলো পড়াশোনা করি। আজকে আমাদের কি দেখতে হবে? এ কি, এগুলো কি, এগুলো না গতদিন দেখলাম, সরি এই স্লাইডটা চেঞ্জ করা হয় নাই, ভুলে গেছিলাম। ওকে, সো এবার আজকে আমাদের কিছু ফালতু জিনিস দেখতে হবে, বাট এখান থেকে MCQ আসতে পারে, এই জন্য একটু আলোচনা করা আর কি। এই অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোর ব্যবহার দেখতে হবে আর কি। সো মিথানল যে বিষাক্ত, এটা কি তোমরা জানো? ইথানল তো মানুষ খায় পানীয় হিসাবে, বাট মিথানল কিন্তু বিষাক্ত, এটা জানতে হবে খুব ভালো করে। শুধু মিথানল বিষাক্ত না, প্রোপানলও খাওয়া যায় না, শুধুমাত্র এই স্পেসিফিক্যালি ইথানলটাকে খাওয়া যায় আর কি। আচ্ছা, তো মিথানল মূলত অন্যান্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়, বুঝলাম। আর রাসায়নিক শিল্পে কাজে লাগে,
ইথানলকে কি কি কাজে লাগায়? পারফিউম বানাইতে কাজে লাগায়। ওই যে বিভিন্ন সেন্ট আমরা বলতাম, তোমরা এখন পারফিউম বলো বা বডি স্প্রে বলো, এগুলোর গায়ে লেখা থাকে দেখবা যে অ্যালকোহল ফ্রি নাকি অ্যালকোহল যুক্ত। এখন আবার অনেক বডি স্প্রে বা পারফিউম তৈরি করা যায় যেগুলো অ্যালকোহল ছাড়া। আচ্ছা, তারপরে কসমেটিক্স এবং বিভিন্ন ওষুধ শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এমসিকিউতে আসবে কিনা জানি না, বাট জেনে রাখো। ওই যে তোমরা দেখছো না, বিভিন্ন বিক্রিয়া করতে গেলে আমরা জলীয় মাধ্যমে বিক্রিয়া করতে পারি, আবার কি অ্যালকোহলীয় মাধ্যমে বিক্রিয়া করতে পারি। অ্যালকোহলীয় মাধ্যমে বিক্রিয়া করার মানে হচ্ছে অ্যালকোহল দিয়ে গোলাইছে, দ্রবীভূত করছে। আচ্ছা, তোমরা এই অ্যালকোহলীয় মাধ্যম ছাড়া আর কি মাধ্যম বা আর কি কি কোন জিনিসটাকে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করছি, কি মনে পড়ে বলো তো? আর ওই বেটা গরু কোথাকার, পানি মানেই তো অ্যাকুয়াস মাধ্যম। আর কোন বিক্রিয়া দেখছিলাম গত ক্লাসে, আগের ক্লাসে দেখছিলাম, কোন কোন বিক্রিয়ায়? উডস বিক্রিয়ায় দেখছিলাম, উডস বিক্রিয়া দেখছিলাম। আচ্ছা ঠিক আছে। সো এটাকে ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ইউজ করা হয় ওষুধ বানাইতে। ফার্মাসিউটিক্যাল গ্রেড মানে বুঝো, মানে কোনো একটা পদার্থের বিশুদ্ধতার উপর নির্ভর করে ওটা কোন গ্রেডের হবে। যেমন ধরো তোমরা অক্সিঅ্যাসিটিলিন শিখার নাম শুনছো, আমিও তোমাদেরকে বলছি। ওই যে রাস্তাঘাটে যে ওয়েল্ডিং করে দেখো না, ওয়েল্ডিং, দুইটা ধাতু জয়েন দেয়, ওয়েল্ডিং বল, WELDING, ওয়েল্ডিং। সো ওয়েল্ডিং বেসিক্যালি তোমাদের বয়সে জানার মতো জিনিস হচ্ছে দুই প্রকার, মানে যদি না ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তোমার কাছে জাস্ট দুই প্রকার থাকবে। একটাকে বলা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, একটাকে বলা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। আর্ক, ARC, আর্ক। আর্ক মানে বুঝো তো বিদ্যুৎ, মানে সরি বৈদ্যুতিক স্ফুলিঙ্গকে বলে আর্ক। বা ওই যে তুমি গ্যাস লাইটারের নাম দেখছো না, গ্যাস লাইটার, ওই যে গ্যাস না থাকলে তুমি যখন পাথরটায় ঘষা দাও তখন যে চিকিট চিকিট করে যে স্ফুলিঙ্গটা বের হয়, আর্ক বলে এটাকে। সো ওই গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, গ্যাস ওয়েল্ডিং চিনোস তোরা, দেখছোস? ওই যে রাস্তাঘাটে বিভিন্ন পিতলের জিনিসপত্র বা এই টাইপের স্টিলের জিনিসপত্র জয়েন দেয়। আর আর্ক ওয়েল্ডিং তো দেখছো, ওই যে একটা রডের মতো থাকে, ওটারে ধরলে জ করে অনেক বেশি আলো হয়, ওটাকে বলে আর্ক ওয়েল্ডিং। সো গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অক্সিঅ্যাসিটিলিন শিখা আমরা ব্যবহার করি। এখন ওইখানে যে অক্সিজেন থাকে এক সিলিন্ডারে, আর এক সিলিন্ডারে অ্যাসিটিলিন মানে ইথাইন থাকে। তো তোমাদের কি মনে হয় যে ওই ওয়েল্ডিং করার দোকানে যে অক্সিজেন গ্যাসের বিশুদ্ধতা আর মেডিকেল গ্রেডের যে অক্সিজেন সিলিন্ডার, এই দুইটা কি একই নাকি আলাদা? ডেফিনেটলি আলাদা, বহুত আলাদা। মানে যেমন ধরো করোনা লকডাউনের সময় যখন সারা দুনিয়ায় অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি পড়ছিল, যে মেডিকেল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আমি একটা কাজ করার চেষ্টা করতেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেনটা, ওইটাকে পিউরিফাই করে কোনোভাবে ইজিলি আমরা মেডিকেল গ্রেড বানাইতে পারি কিনা। তো আমার গবেষণার জন্য যে জিনিস দরকার ছিল সেগুলোই হাতের কাছে ছিল না, আমি কি করতাম বল, আমি আর করতে পারি নাই। তাত্ত্বিক মানুষ, থিওরিটিক্যাল মানুষ, আমি তো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল লোক না, এই আর কি। তারপরে আসো রেকটিফাইড স্পিরিটকে কী কাজে ইউজ করে দেখো। রেকটিফাইড স্পিরিট জিনিসটা খুবই কাজের জিনিস, ভয়াবহ কাজের জিনিস। রেকটিফাইড স্পিরিটকে হোমিওপ্যাথিক ঔষধে ব্যবহার করা হয়। তোমরা কি রেকটিফাইড স্পিরিট নাম শুনছো? রেকটিফাইড শব্দের অর্থ জানো? রেকটিফাই মানে হচ্ছে পরিশোধন করা। সো রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি, এখানে একটু ভুল লেখছে আর কি। এখানে লেখছে যে 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। ইথানলের 96% জলীয় দ্রবণ, অ্যাকচুয়ালি হচ্ছে 95.6% ইথানল, আর হচ্ছে তাহলে কত পার্সেন্ট থাকে? 4.4% পানি। এইটার যে মিশ্রণ, এইটাকে বলে হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এইটাকে বলে হচ্ছে রেকটিফাইড স্পিরিট। ইংরেজিতে বানানটা লিখে দিচ্ছি সো দ্যাট তুমি গুগল করে আরও জিনিসপত্র শিখতে পারো। এখন আর একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, SPIRIT। অ্যালকোহলকেই মূলত স্পিরিট বলে আগে থেকে, এটা কি জানো? স্পিরিট বানান কিন্তু যেটা আমরা আত্মা বুঝাই ওইটাই, বানানটা ওইটাই, নট দ্যাট যে ডিফারেন্ট স্পেলিং, সেম স্পেলিং। সো কেন অ্যালকোহলকে স্পিরিট বলে এটা কেউ জানো? জানো না? আচ্ছা, মানে বহু আদিকাল থেকেই অ্যালকোহল একটা পানীয়, মানুষ খায়। সো ইসলামে এটা হারাম। তো এখন এটা খাইলে যেটা হয়, মানুষের ওই যে আত্মার যে উপলব্ধি বা ইউনো দ্য থিং, মানে মরার কাছে চলে গেলেও তুমি যে বাঁচি ফিরতেছো, ওই যে শীত প্রধান দেশে যদি হয় আর কি, এই জন্য এটার নাম হচ্ছে সেই আদি আমল থেকে স্পিরিট। সো রেকটিফাইড স্পিরিট বলে এটাকে। আর রেকটিফাইড স্পিরিটটাই যে হোমিওপ্যাথিক ঔষধ বানাইতে ব্যবহার করা হয়, আর এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল আরও অনেক ইউজ আছে। যাই হোক, সো
এই যে আরেকটা খুবই ইন্টারেস্টিং কথা বলছে যে পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়। আসলে আরও ভালো করে লেখা উচিত ছিল দুর্গন্ধমুক্ত করা হয়, কারণ ইথানলের খুব বিশ্রী একটা গন্ধ আছে আর কি, মানে সোজা কথা মদের গন্ধ আমরা যেটাকে বলি, খুব বাজে একটা গন্ধ। আচ্ছা, তারপরে আসো রেকটিফাইড স্পিরিট অমুক তমুক। আচ্ছা, এটাকে মেথিলেটেড স্পিরিট কি জিনিস? মেথিলেটেড শব্দের অর্থ জানো? মেথিলেটেডের বানানটা এরকম আর কি, মিথাইল থেকে বানানটা, মিথাইলেটেড, LATED, মিথাইলেটেড স্পিরিট। সো এইটার কাহিনীটা কি, নর্মাল যে ইথানল ওইটার মধ্যে তুমি যদি মিথানল মিশাও, আরও কিছু জিনিসপত্র আছে, দুর্গন্ধযুক্ত পিরিডিন হইতে পারে, হ্যাঁ, বিষাক্ত অমুক তমুক হইতে পারে, এইসব জিনিসপত্র মিশায় যেটা বানানো হয় তাকে আমরা বলি হচ্ছে মেথিলেটেড স্পিরিট। তো মেথিলেটেড শব্দটার আলাদা একটা ইংরেজি মানে আছে। মেথিলেটেড শব্দের অর্থ হচ্ছে অস্পৃশ্য। অস্পৃশ্য বুঝো? হিন্দুদের মধ্যে দেখবা ওই যে গোত্র বিভাগ আছে, ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, কি কি জানি আছে আর কি। সো ওদের মধ্যে সবচেয়ে নিচু বর্ণের যে হিন্দুরা, তাদেরকে বলা হয়তো আগে এক সময় অস্পৃশ্য। অস্পৃশ্য মানে, এখন তো আর এই জাতপাতের ভাগ করেন, এটা ভালো। সো এই অস্পৃশ্য মানে তাকে ছোঁয়া যাবে না, তাকে ছুঁইলে জাত যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সো এটাকে বলে অস্পৃশ্য। এখন মেথিলেটেড স্পিরিট কেন বলে, কারণটা হচ্ছে ওই নর্মাল যে ইথানল, ওইটা তো আমরা ওই যে আগে একবার পড়ছিলাম যে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় শুল্কমুক্তভাবে, যেন ট্যাক্স আরোপ না হয়, দাম কম থাকে। কেন ইম্পোর্ট করতেছিলাম? ইন্ডাস্ট্রিতে ইউজ করব বলে। এখন ওই ইন্ডাস্ট্রির জন্য তুমি আমদানি করছো, তোমার ফ্যাক্টরিতে শ্রমিকরা, ইঞ্জিনিয়াররা সবাই মিলে অ্যালকোহল খাইতেছে, তাইলে তো কেমন হয়ে গেল না? ওটা যেন খাইতে না পারে, অপানযোগ্য করার জন্য হচ্ছে ওর মধ্যে আমরা মিথানল বা পিরিডিন এই টাইপের জিনিসপত্র মিশায়, মানে জিনিসটাকে কেউ যেন ধারে কাছে না যায়, কেউ যেন এটাকে ছুঁয়ে না দেখে, এই জন্য এটাকে বলা হচ্ছে অস্পৃশ্য। তোমরা কি বোঝেছো বন্ধু? বন্ধুরা বোঝে না? এ কি ডিসপ্লেতে এরকম দেখা দিতেছে কেন? না ঠিক আছে, ওকে। আচ্ছা, যে ব্রাজিলে কি করা হয় দেখো, এই ব্রাজিল ট্রাজিল এইসব জায়গায় করবে, ব্রাজিলের মতো একটা অনুন্নত দেশেও করবে, আমাদের দেশে করবে না আর কি। যাই হোক, তারপরে চলো অ্যালকোহলের আরও কিছু ব্যবহার। এই যে স্টার্চ কাকে বলে, চাল, আলু, গম, ভুট্টা, এগুলা থেকে আমরা স্টার্চ পাই, মানে সোজা কথা ভাতের মাড় অমুক তমুক এগুলো আর কি। গাজন প্রক্রিয়া, এই গাজন প্রক্রিয়া নিয়ে আমাদের সময় অনেক কথাবার্তা ছিল, এখন আর নাই। ফার্মেন্টেশন মানে সোজা কথা হবে পচন, এক প্রকার পচন আর কি, মানে সিস্টেমেটিক পচনকে বলে গাজন। এই প্রক্রিয়া অ্যালকোহল প্রস্তুত করা হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা MCQ, মনে রাখো আর কি। আর চিনি শিল্পের উপজাত হিসাবে চিটাগুড় পাওয়া যায়। চিটাগুড় খাইছো কোনো দিন তোমরা? চিটাগুড় কেন? এই বেটা, তোর মাইকে শব্দ হয় প্রচুর। চিটাগুড় খাও নাই কেন? হ্যাঁ, তোমার নানা খাইতে দিছিল, কি বললা? ও নানা খায়। এই বলদ, চিটাগুড় কেন তোর নানা তোর বাড়িতে বানাবে গাধা? চিটাগুড় হচ্ছে গরুরে খাওয়ায়, এটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। ওই যে মানে আখের রস বের করার পরে ওটাকে থিতানোর পরে কি কি জানি মিশায়, কি কি এনজাইম আছে মুখস্থ আমার মনেও নাই, তোমাদেরকে দেখাইছিলাম। ওই এনজাইমগুলো মিশাইলে যে তলানিটা পড়ে থকথকে মোটা, ওই কালচে টাইপের, ওইটাকে বলা হচ্ছে চিটাগুড়, এবং ওইটা গরুকে খাওয়ায়। ওটা গরুরে কখন খাওয়ায় জানো? কাজাই গুড় তা তো জানি না, এটা আমি তোদের গ্রামে কি বলে। চিটাগুড় গরুকে খাওয়ায় হচ্ছে যখন মোটা তাজাকরণ করা লাগে। ধরো এই যে তোমাদের তাফিম মনে হয় খুব শুকনা পাতলা হ্যাংলা ছবি দেখে মনে হয়, সো এই টাইপের হ্যাংলা পাতলা গরু যেগুলো আছে, এগুলোকে একটু স্বাস্থ্য ভালো আমার মতো বানানোর জন্য হচ্ছে চিটাগুড় খাওয়ানো হয়। তোমরা কেউ চিটাগুড় খায়ও না আর কি। আচ্ছা, তো তারপরে কি বলতেছে, এই যে দর্শনায় আমাদের কি আছে, বাংলাদেশের একমাত্র চিনি বা মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং, মানে এটা লেখছে কেরু অ্যান্ড কেরু, ঠিক আছে, নাম ওইটাই আর কি বেসিক্যালি, এই হাবিজুবি আর কি। আচ্ছা, অ্যালডিহাইডের ব্যবহার। ও, তোমাদের একটা মজার জিনিস দেখাইতে চাইছিলাম, আমি একটু ভুলে গেছি, দাঁড়াও হালকা একটু দেখে নিই, তোমরা একটু পড়তে থাকো, দাঁড়াও। তোমরা কেউ আইসক্রিম খাও না? আইসক্রিম তো সবাই খাও। আইসক্রিমের কোন ফ্লেভারটা সবচেয়ে বলো তো পরিচিত? ভ্যানিলা না বলদ? গরু কোথাকার, উচ্চারণ জীবনে ঠিক হবে না এগুলার। ভ্যানিলা, রাইট। সো ভ্যানিলার যে স্বাদ, ভ্যানিলা জিনিসটা কি এটা জানো? কলা কি কয়? ভ্যানিলা
ভ্যানিলা হইতেছে আফ্রিকা মহাদেশের জঙ্গলে জন্মে, মানে আফ্রিকার জঙ্গলে হয় এইরকম একটা ফলের নাম, তার নাম হচ্ছে ভ্যানিলা। এখন ঘটনা হইতেছে ওই ভ্যানিলার যে ঘ্রাণ এটা খুবই সুন্দর। এখন ওই ঘ্রাণটাকে আমরা বলি ভ্যানিলার ঘ্রাণ। তো তোমাদের কি মনে হয় বাংলাদেশের ইগলু কোম্পানি বা আরও যা যা কোম্পানি আছে তারা বিমান ভরে ভরে ওই ভ্যানিলা কিনে নিয়ে এসে সেটা বাইটা ওর মধ্যে আইসক্রিমের মধ্যে ভ্যানিলার ফ্লেভার অ্যাড করে? কি করে? ওইটা করতে গেলে তোমার আর 15 টাকা দিয়ে আইসক্রিম খাওয়া লাগতো না। তারা যেটা করছে, কিছু কেমিস্ট ল্যাবরেটরিতে কাজে লাগায় এমন একটা যৌগ বানাইছে যে যৌগটা এডিবল। এডিবল বুঝো? খাওয়া যায়, খাইলে কিছু হয় না, শরীরে ক্ষতি হয় না, এবং যেটার ঘ্রাণটা হচ্ছে ভ্যানিলার মতন, এবং সেই যৌগটার সংকেত হচ্ছে এটা। এই যৌগটাকে বলা হচ্ছে ভ্যানিলিন। কেন এটা বলেন তো? এটার নাম আগে ভ্যানিলিন হইছে নাকি আগে ভ্যানিলার খবর পাওয়া গেছে? আগে ভ্যানিলার খবর পাওয়া গেছে। আগে ভ্যানিলার খবর পাইছে, পরে ওইরকম একটা জিনিস বানাইছে, তার নাম হচ্ছে ভ্যানিলিন দিছে, কারণ এটার ঘ্রাণটা হচ্ছে ভ্যানিলার মতো। সো এটা একটা অ্যালডিহাইডের যৌগ, এটা ইন্টারমিডিয়েটে পড়ানো লাগে। আমি অনেকদিন যৌগটা লিখি না, তাই সংকেত ভুলে গেছিলাম, একটু দেখে নিলাম আর কি। মানে মূল জিনিসটা মনে ছিল, এই কোনা দিয়ে জানি কি এটা ভুলে গেছিলাম আর কি। বলেন এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম কি? কে পারবেন? পারে না। এই বেটা দেখাইছি তো এটা তোদের। না, এটা অ্যাসিটোমূলক না। অ্যাসিটোমূলক হচ্ছে CH3CO, সেটা হচ্ছে অ্যাসিটোমূলক। আরে বলদ, এইটার নাম কি কয়? বেনজালডিহাইড। এটার নাম মিথক্সি, গতকালকেও তো দেখাইলাম। RO, এই মূলকটার নাম কি মনে আছে আপনাদের? বলেন। অ্যালকক্সি বলে না? সব ভুলে যায় এ বাবারে, বলবি তো, মনে পড়ছে? পড়ে না এখনো তাদের মনে। এইটার নাম অ্যালকক্সি মূলক, ওইটা মিথাইল, এই জন্য বলে এটাকে মিথক্সি। ওকে, সো যাই হোক, সো অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়া প্লাস্টিক বানানো হয় অ্যালডিহাইড দিয়ে, খুব ইম্পর্ট্যান্ট। মিথানলের জলীয় দ্রবণকে অতি নিম্নচাপে উত্তপ্ত করলে যে ডেরালিন তৈরি হয় লেখছে। অশিক্ষিতরা যে বই লেখছে এগুলো তার প্রমাণ। আমি এটাকে কেটে দিছি, দেখতে পাচ্ছ? উচ্চারণটা হচ্ছে ডেরালিন না, ডেরিলিন। ডেরিলিন, ডেরিলিন। হ্যাঁ, ইংলিশটা তোরে গুগল সার্চ দিয়ে দেখাইতেছি, দাঁড়া। এসো বাবা গুগল। DERIL, ডেরালিন আবার কোনটা দেখে নেই, দাঁড়া। ডেরালিন ড্রাগ, আমার খেয়াল নেই। DERI দিয়ে সম্ভবত বানানটা। ডেরিলিন অ্যালডিহাইডস। ওই বেটা কি অ্যালডিহাইডস? আচ্ছা, আমি এটা দেখে বলবো না, আমার বানানটা অ্যাকচুয়ালি খেয়াল নেই ইংরেজিতে। যাই হোক, এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি ডেরিলিন। হ্যাঁ, ওকে। সো আবার লেখছে ডেরালিন পলিমার। যাই হোক, এটা দিয়ে টেবিলের বালতি টালতি বানায়, দেখবা প্লাস্টিকের জিনিসপত্র হাবিজুবি। আচ্ছা, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ইন্টারভিউ উঠে পড়া লাগবে। আপাতত জাস্ট নাম মুখস্থ করো। তোমরা এই রেজিন শব্দটা কোথাও দেখছো? রেজিন শব্দটা অ্যাপক্সি না, উচ্চারণটা ইপক্সি। ইপক্সি রেজিন কোথায় দেখছিস একটু মনে করে বলতো? আচ্ছা, ইপক্সি রেজিন শুধু আর্টের লোকজনদের না, তোমরা যদি বাসায় রং খেয়াল করো, ওই যে দেওয়ালে যে প্লাস্টিক পেইন্টগুলো করে বা এই টাইপের ওই ডিস্টেম্পার যেসব রং, প্লাস্টিক পেইন্টে সম্ভবত বোতলের গায়ে লেখা থাকে, ওই যে কৌটার গায়ে লেখা থাকে যে ইপক্সি রেজিন, এর মধ্যে কত % আছে। এটা বেসিক্যালি আঠালো বা রং জাতীয় জিনিস আর কি। সো ইপক্সি জিনিসটা কি, এটা কি জানো? ইপক্সি, হোয়াট ইজ ইপক্সি? চাকরিক ইথারকে বলা হয় ইপক্সি। চাকরিক ইথার মানে যেসব ইথার চাকরি করে নাকি? বলো, চাকরিক ইথারের উদাহরণ কি হইতে পারে? এই যে দেখো, CH2 বন্ড O বন্ড CH2, এটা কি একটা ইথার হইছে না? এখন এই ইথারটা কি চাকরিক হইছে নাকি হয় নাই? হয় নাই। এখন এটাকে চাকরিক করতে গেলে, অর্থাৎ এটা চাকরি দিতে গেলে আমাদের কি করা লাগবে? এই যে দেখো, CH2 সিঙ্গেল বন্ড আমাদের CH2 থাকলো,
একটা হাত ফাঁকা আছে, এখনও বুঝতে পারতেছো কার্বনের হাত দুইটা দিয়ে একটা অক্সিজেন ধরে ফেলবে। তাহলে এটা একটা দেখেন তো চক্রবদ্ধ মানে আবদ্ধ মানে বদ্ধ শিকল যৌগ হয়েছে না ইথার, এটা একটা ইথার কিন্তু। এই যে অক্সিজেন আছে মাঝখানে, দুই হাতে দুইটা কার্বন, সো কার্বনযুক্ত মূলক আছে দুই হাতে যেহেতু অক্সিজেনের, তাহলে এটাকে আমরা ইথার বলবো। এইটাকে বলা হচ্ছে ইপক্সি যৌগ, বুঝেছো? ওকে, তারপরে চলো এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার, খুব ব্যবহার। ঔষধ বানাইতে গেলে কার্বক্সিলিক অ্যাসিড ছাড়া কাজ হইবে না। আর এটা নিয়ে তোমরা HBZ বিক্রিয়া বড় হয়ে শিখবা, এগুলো এখন বলা যাবে না। আচ্ছা, তো জৈব অ্যাসিড সমূহ জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল। এটা তো আমরা সেই ছোটোবেলা প্রথম ফাউন্ডেশনের ক্লাস থেকে বলে আসতেছি যে অজৈব অ্যাসিডগুলো হচ্ছে সবল বেশি, তাই না? তারপরে জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা আছে, এই জন্য আমরা কি করি, খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষককে ইংরেজিতে বলা হচ্ছে প্রিজারভেটিভ। তোমাদের এই প্রিজারভেটিভ নিয়ে দেখলাম যে 12 নম্বর চ্যাপ্টারে কিছু কথাবার্তা বলছে। আচ্ছা, 12 নম্বর চ্যাপ্টার নিয়ে কী করবো আমি ক্লাসের পরে বলতেছি। আর ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কী বলে, ভিনেগার হিসাবে আমরা খাই। এবং ভিনেগার হিসাবে কেন আম্মুরা মানে এই ভিনেগারটাকে ব্যবহার করে আচার বানাইতে, একটু ভাবো তো, আচারের মধ্যে ভিনেগার কেন দেয়? হ্যাঁ, প্রিজারভেটিভ। হ্যাঁ, মানে প্রিজারভেটিভ হিসাবে পরিবেশের ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে আচারটা যেন নষ্ট হয়ে না যায়, দীর্ঘদিন ভালো থাকে, এই জন্য ভিনেগার মিশায় আর কি, আর কিছুই না। আচ্ছা, সো ভিনেগার কি জিনিস গতদিন বলার কথা ছিল, বলি গেছি। এই যে এইবার পড়তে হবে আমাদের আসলে কাজের জিনিস পলিমার। পলিমার কেমিস্ট্রি রসায়নের একটা বিশাল বড় অংশ এবং খুব দামি একটা অংশ। সেটা নিয়ে সামান্য একটু আইডিয়া দিছে তোমাদের বইতে, বাট ইন্টারভিউতে আরও অনেক ডিটেইল পড়বা। আর আমাদের সময় তাও এতখানিও ছিল না, তোমাদের এখন যা আছে আর কি। তো এই ভিডিওটা কি তোমরা দেখছো কেউ, নৌকার ভিডিও? দেখছিলাম। আচ্ছা, যারা দেখো নাই তারা আরেকবার দেখে নিও, খুব কাজে লাগবে, কিছু আইডিয়া পাবা যে আসলে মানে প্রথম 5-7 মিনিট দেখলেই হবে ভিডিওর, পুরোটা ডিটেল দেখার দরকার নেই। আর একেবারে লাস্টে একটা কবিতা পড়ছি আমি, ওই কবিতাটা শুনো আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে ডাইমার জিনিসটা কি আসলে সেটা তো আমরা বোঝার কথা। একই রকমের জিনিস যদি দুইটা সংযুক্ত হয়ে যায়, এই যে একটা নৌকা, এই যে একটা নৌকা, আলাদাভাবে একটা নৌকার যা যা করার কথা সে সবই করতে পারে, কিন্তু দুইটা নৌকা যখন তুমি এরকম পাশাপাশি রেখে দুইটা বাঁশ দিয়ে বেঁধে দিবা, ওই নৌকার স্ট্যাবিলিটি মারাত্মক রকম বেড়ে যায়। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, আমি দুইটা নৌকা পাশাপাশি না বেঁধে যদি ওই দুইটার যে সমান সাইজ, মানে ধরো যে এই যে দুইটা নৌকা, এই দুইটা নৌকার যে সমান সাইজ, এই সাইজের যদি একটা নৌকা বানাইতাম, তাহলে কি ওই স্ট্যাবিলিটি পাওয়া যেত, মানে ওই রকমের স্ট্যাবিলিটি আসতো? বলুন তো, জীবনেও আসতো না। এই যে মাঝখানের তুমি গ্যাপটা দিছো, এই গ্যাপটার কারণে বিশাল বড় স্ট্যাবিলিটি বেড়ে যায়, ঠিক আছে? এবং এই সিমিলার আইডিয়াটা তোমাদেরকে একটা মজার জিনিস শিখাই, একটা ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে তোমাদের দেখছো ওই যে মোটর সাইকেলের সামনের চাকায় যে ব্রেক থাকে, ডিস্ক ব্রেক বলে, দেখছো? আচ্ছা, ডিস্ক ব্রেকে একটা মজার জিনিস দেখবা আর কি, ডিস্ক ব্রেক, এই যে ডিস্ক ব্রেকে একটা, হ্যাঁ এই যে দেখো ফুটা ফুটা থাকে, এই যে ফুটা ফুটা থাকে, ছিদ্র থাকে, এরকম দেখবা, এই যে ফুটা ফুটা ছিদ্র ছিদ্র। তো এখন এইটা হচ্ছে ব্রেক প্যাড বা ব্রেক শু যেটাকে বলে, এ মূলত চাইপা ধরে, তুমি যখন ব্রেকটা চাপো তখন এ মূলত ডিস্কটাকে চেপে ধরে। ডিস্কটা যেহেতু চাকার সাথে লাগানো, সো ডিস্ককে থামাচ্ছে মানে তো চাকাও থেমে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, তোমরা একটু ভাবো তো, এই ডিস্কটা ফুটা ফুটা না হয়ে যদি সলিড মেটালের হইতো, সলিড একটা ডিস্ক হইতো, ফুটা ফুটা নাই, তাহলে কি ব্রেকিং পারফরমেন্স আরও বেটার হইতো না? বলেন তো। ইট সিমস লাইক নো, অ্যাকচুয়ালি নো। তুমি একটা জিনিস ভাবো, ঘটনা হচ্ছে ধরো এই যে আমার হাতে একটা রেঞ্চ আছে, ধরো আর একটা জিনিস দেখাই, এই যে এই বস্তুটা, এর গায়ে কোনো খাদ টাদ কিছু নাই, আমি একে আটকানোর চেষ্টা করতেছি, আমার হাত ফসকে তো চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে বুঝো? এর গায়ে কোনো টেক্সচার নাই, কোনো খাদ নাই। কিন্তু তোমার যখন এই বস্তুটা, এই যে ছিদ্রগুলো আছে না, তুমি এইটাকে ধরলে এইখানে আরো বেটার, বোঝা না আমার কথা, বুঝছস তো? ঘর্ষণ তো কাজে লাগতেছে, বাট তুমি একটা প্লেন সারফেস যেভাবে আটকাইতে পারবা, গ্যাপওয়ালা সারফেস আরো বেশি আটকাইতে পারবা। কিছু বোঝো নাই? বুঝতে পারছি। তোমাদের এখানে একটা মজার ফিজিক্স শিখাই, একটু ভাবো তো, একটা মোটরসাইকেল গতিশীল, এই যে আজকে মুকিত ভাইয়া দেখলাম তোমাদের বাড়ি গেছে, বাড়ি যে বাইক নিয়ে ট্যুরে বেরোয় গেছে বন্ধুদের সাথে। এখন ঘটনা হচ্ছে
একটা বাইক তো গতিশীল, গতিশীল বাইককে, মোটরসাইকেলকে বা গাড়িকে তুমি যখন ব্রেক করে থামাও, ওর যে গতিশক্তিটা থাকে এটা কি শক্তিতে রূপান্তরিত হয় একটু ভাবো তো। তাপ শক্তি। এটা মূলত তাপ শক্তিতে পরিণত হয়, রাইট। এখন এই তাপ শক্তিটা কোথায় উৎপন্ন হয় বলেন তো? এই ডিস্কের সাথে ওই ব্রেক প্যাডের যে কানেক্টিং পয়েন্ট ওইখানে। সো তাহলে বোঝো তোমার মোটরসাইকেলে যে গতিশক্তি ছিল তার সবটুকু যদি তাপশক্তি, শব্দশক্তি, হালকা একটু শব্দশক্তি, ক্যাচ ক্যাচ করে শব্দ হবে একটু, এগুলোতে পরিণত হয়, তাহলে একটু বোঝো এইখানে কি পরিমাণে হিট জেনারেট করতেছে। মোটরসাইকেল থামায় আসার পরে তুমি একটু ডিস্কটা ধরে দেখো কি পরিমাণে গরম থাকে। সো এখন ঘটনা হচ্ছে এই ডিস্কটা তাপশক্তিটা ইনপুট নিতে পারবে তত বেশি, যত বেশি ওর নিজের ইনপুট নেওয়া হিট দ্রুত পরিবেশে ছেড়ে দিতে পারবে। কিছু বোঝো নাই আমার কথা? বুঝতে পারি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, দেখছিলা? দেখো নাই? আমার চ্যানেলে দিছিলাম। সেটা হচ্ছে যে তুমি খাইতে পারবা কত বেশি। তোমাকে যদি টয়লেটে যাইতে না দিয়ে আমি যদি তোমাকে শুধুই খাওয়াই, তুমি কি আসলে খাইতে পারবা? পারবা না তো। তাহলে ব্যাপারটা ওইটাই, ওকে শুধু তুমি হিট দিচ্ছ, ওর কাছ থেকে হিট বের করে নিচ্ছ না, তাহলে তো ও আর হিট নিতে পারবে না। তো ওই 2-4 ঘুল্লি মারবে ব্রেক করতে করতে, ও প্রচণ্ড গরম হয়ে যাবে, ও আর হিট নিবে না, বলবে ভাই আমার নেওয়ার ক্যাপাসিটি শেষ। তাপ ধারকত্ব পড়ছো না তোমরা? প্রত্যেকটা পদার্থে তো তাপ ধরে রাখার একটা সর্বোচ্চ ক্ষমতা আছে। তাহলে ব্যাপারটা এইটাই, ওকে তুমি হিট দাও ঠিক আছে, কিন্তু ওর হিটটা আবার পরিবেশে ছেড়েও দাও। যদি ছেড়ে না দাও তাহলে ও বেশি গরম হয়ে গেলে ও আর হিট নিবে না। আমার কথা কি বুঝছেন? তো এখন ঘটনা হচ্ছে এই যে ছিদ্রগুলো থাকে না, আমি যখন বাইক কিনতে যাই 2011 সালে, আমি যখন বাইক নিয়ে পড়াশোনা করতেছিলাম, ডিস্ক ব্রেক কি, ড্রাম ব্রেক কি, অমুক তমুক কি, তখন এটা নিয়ে যখন পড়ছিলাম আমার কাছে খুব অদ্ভুত মজা লাগছিল যে ভাই রে ভাই, এই ডিস্কে যে ফুটাগুলো থাকে এটাগুলো কত ইম্পর্ট্যান্ট। এই ফুটাগুলোর কারণে হয় কি, ভিতর দিয়ে এয়ার ফ্লো হয়। এয়ার ফ্লোর কারণে বলতো, এ যখন এক ঘুল্লি খেয়ে এসে গরম হয়ে বেরোইছে, এখান থেকে গরম হয়ে বেরোইছে, তখন কি ও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না? যদি ফুটাগুলো না থাকে তাহলে তো ঠান্ডা হবে না তাড়াতাড়ি। কেউ বোঝে না? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। এইখানে মজার ফিজিক্স আসে এবং তোমাদের বোঝা উচিত যে জীবনটা আসলে কিভাবে চলে, মানে অদ্ভুত সব ইঞ্জিনিয়ারিংয়ের সমষ্টি আর কি। যাই হোক, তো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অনেক ভালো একটা কাজ করে। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ওই সাইজের একটা নৌকা হইলে অত স্ট্যাবিলিটি আসতো না। পাশাপাশি দুইটা নৌকা এবং মাঝখানে একটু গ্যাপ, দ্যাট গ্যাপ ক্রিয়েটস এ বিউটিফুল থিং, ঠিক আছে? এবং এই জিনিসটা যে জীবনের ফিলোসফিতে কিভাবে কাজে লাগতে পারে একটা জিনিস একটু ভেবে দেখ। তোরা জানিস অনেক, জানি আমি অনেক গাধা আছিস, কন্টিনিউয়াস পড়িস। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। তুই 3 ঘন্টা পড়ছস, উঠে যেয়ে জানালার পাশে দাঁড়ায় কিছুক্ষণ বাইরের দিকে তাকায় থাক, একটু আম্মুর সাথে কথা বল, কি করতেছ, ভালো আছো, তোমার আব্বা কেমন আছে, তুই এসে তারপরে আবার পড়তে বস 10 মিনিট পরে। এই যে মাঝখানে মাঝখানে একটু ইন্টারমিডিয়েন্ট গ্যাপ নেওয়া, এটা তোমার কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়াবে, অনেক ভালো মনোযোগ দিবে, তোমার আউটপুট অনেক বেটার পাবা। আমি যখন ওই যে কি বলে, এক সময় ফটোগ্রাফি করতাম, প্রচুর ওয়েডিংয়ের কাজ করছি, তো বিয়ের ছবিতে লাল বা হলুদের মানে ছোঁয়া একটু বেশি থাকে। তো যখন এডিটিং করতাম ঘন্টার পরে ঘন্টা সারা রাত জেগে জেগে, মানে ধর 40 মিনিট 45 মিনিট এডিট করছি, পরের যে ছবিগুলো হইতো সেইগুলা খেয়াল করতাম না। পরের দিন যদি ছবিগুলো ওপেন করতাম দেখতাম হ্যাঁ হ্যাঁ এই ছবিগুলো এরকম লাল লাল কেন, লাল লাল হইতো কেন বুঝছস? কারণ আমার চোখ লাল দেখতে দেখতে লাল শুয়ে গেছিল, ওর কাছে মনে হচ্ছিল এটা কিছু না, তুই আরেকটু রেডের চ্যানেলটা বাড়া। অটোমেটিক বাড়া দিতাম, পরে দেখতাম হ্যাঁ হ্যাঁ এই ছবিগুলো তো বাজে হয়েছে। তোমরা কি বুঝিয়াছো? সো এই জন্য আমি কী করি জানো, মানে করতাম আর কি, এখন তো আর ছবি এডিটিং করি না। সো ওই ধরো যে 2 ঘন্টা এডিট করছি বা 1 ঘন্টা এডিট করছি, এরপরে বাদ দিতাম, বাদ দিয়ে অন্য কিছু করতাম, একটু লেখালেখি করতাম, নাহলে একটু ফেসবুক ব্রাউজিং করতাম, তারপরে আবার বসতাম, তখন দেখা যেত চোখ নর্মালাইজ হয়েছে। এই আর কি, এই ইন্টারমিডিয়েন্ট ব্রেকিংটা খুব দরকার। যাই হোক, আসো পলিমারের কথা বলি। সো 2টা এরকম ইউনিট যদি আমি এক করে ফেলি, এটাকে আমি বলি হচ্ছে ডাইমার, 3টা করলে বলে ট্রাইমার, 4টা করলে বলে টেট্রামার, এরকম অনেকগুলো যখন এক জায়গায় করবো তাকে আমরা বলবো হচ্ছে পলিমার। সো এই কথাটা এখানে লেখা আছে এবং আমার কাছে খুব ভালো লাগছে যে এই বইতে ডাইমার ট্রাইমারের কানেকশনটা দেখাইছে, যে জিনিসটা আসলে ওইখান থেকে আসছে আর কি। সো এবার চলো পলিমারের প্রকারভেদ দেখি। আমাকে একটু বলেন এইটা কি অনুসারে পলিমারের প্রকারভেদ? এটা সংযোজনার ঘনীভবন। কি বুঝি নাই? গঠন অনুষ্ঠানে
এইটাকে বলা যায় গঠন অনুসারে বা উৎপাদন অনুসারে, গঠন অনুসারে গঠন অনুসারে পলিমারের প্রকারভেদ। আর ওইটা হচ্ছে কি বলেন তো, উৎস অনুসারে, সোর্স, যে উৎসটা কি। সো ঘটনা হচ্ছে নাম শুনেই বোঝা যাচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক মানে প্রকৃতিতেই যেটা তৈরি হয়, আর আরেকটা হচ্ছে কৃত্রিম পলিমার। সো কোনটার পরিমাণ বেশি বল? হ্যাঁ, আমরা যেটা আর্টিফিশিয়ালি তৈরি করি আর কি। সো এখন কৃত্রিম পলিমার ছাড়া আশেপাশে যাই তাকাও সবই কৃত্রিম পলিমার মোটামুটি। এই যে ধরো এই বস্তুটা প্লাস্টিকের, এটাও কৃত্রিম একটা পলিমার, মানে এই যে স্ক্রিনটা, মানে এভরিথিং ইজ আলটিমেটলি পলিমার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই পলিমার কেমিস্ট্রি কত ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো আর কি। সো যাই হোক, এখন চলেন পড়াশোনা করি। সংযোজন পলিমারে বেসিক্যালি হচ্ছে অ্যাডেড হবে, একাধিক মনোমার অ্যাড হয়ে হয়ে বড় বড় শিকল তৈরি করে, এটাকে আমরা বলি সংযোজন পলিমার। সংযোজন পলিমার বোঝার জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে ভিনাইল মূলক চেনা। তোমরা কি ভিনাইল মূলক চেনো? ভিনাইল মূলক চিনো না? আচ্ছা, বলো সংকেত কি? বন্ধু মুরব্বী, CH2 ডাবল বন্ড CH বন্ড। এই যে আবার Cl ভ্যালি কোথায় রে গরু? এইটা হচ্ছে ভিনাইল মূলক। এখন ঘটনা হচ্ছে দেখো, এই ভিনাইল মূলকের সাথে বিভিন্ন কিছু যুক্ত করে করে আমরা একটা যৌগ বানাবো। যেমন ধরো এটার সাথে যদি তুমি ক্লোরিন লাগায় দাও, তাহলে তাকে কি বলে বলেন তো? এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই ভিনাইল মূলকের মাথায় আমি যদি আর একটা বস্তু লাগাই দেই, সেই বস্তুটা হইল গিয়ে বেনজিন। এটার নাম কি জানো? ওরে শব্দ রে বাবুরে, আল্লাহ, 1971 যুদ্ধ করতেছে এখানে, 25শে মার্চ। বলো এটার নাম কি? এটাকে বলে ভিনাইল বেনজিন। বেনজিন লাগানো আছে না? সো ভিনাইল বেনজিন এর আর মানে ডাক নাম হচ্ছে স্ট্যারিন। সো স্ট্যারিনকে যখন পলিমার করা হয় তখন এটাকে বলে পলিস্ট্যারিন। জাস্ট লাইক ভিনাইল ক্লোরাইডকে পলিমার করলে কি করবা, কি নাম দিবা? ভিনাইল ক্লোরাইড। তাহলে স্ট্যারিনকে পলিমার করলে আমরা কি নাম দিব? ভিনাইল সরি কি বলে, পলিস্ট্যারিন। তোমরা পলিস্ট্যারিন চোখে দেখছো? কি জিনিস জানো? সবাই দেখছো। স্ট্যারিনটা হচ্ছে তোমার ওই যে টিভি, রেডিও বা মোবাইলের প্যাকেটের মধ্যে থাকে না, এই টাইপের কিছু জিনিসপত্রের মধ্যে, বা ফ্রিজ প্যাকিং যখন করে, প্যাকেটের ভিতরে শোলা বলে একটা জিনিস থাকে না, সাদা রঙের? না রে পাগল রে, চিনে না? আরে না রে বাবু, বাবল টাইপ না, ওটা তো পলিথিন। আচ্ছা, ওইটাকে কর্কশিটও বলে, চিনো? কর্কশিট, এই যে সাদা সাদা, চিনছো না এবার? এই বস্তুগুলা যেগুলা ওই যে অ্যান্টি কাটার দিয়ে কাটতে খুব মজা লাগে, হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পলিস্ট্যারিন। এই আর কি, মানে পলিস্ট্যারিন নামটা শুনে অনেকে মনে করে যে পলেস্টার কাপড়। পলেস্টার কাপড় আসলে না, পলিস্ট্যারিন আলাদা জিনিস আর কি। যাই হোক, সো ভিনাইল মূলকটা চিনে রাখো। সংযোজন পলিমারের খুবই মৌলিক বিষয় হচ্ছে ভিনাইল মূলক। এই ভিনাইল মূলকের সাথে বিভিন্ন কিছু লাগায় লাগায় এক একটা পলিমারকরণ করি। পলিথিন কিভাবে বানাবো চলো দেখি। সেটা হচ্ছে কি, আমাদের ভিনাইল মূলক আব্বু এটার নাম দিছে ভিনাইল, কেন যে ভিনাইল তা তো করতে পারি না। আচ্ছা, CH2 বন্ড CH বন্ড, এটা তো ছিল ভিনাইল মূলক, এর সাথে একটা হাইড্রোজেন যদি লাগাই তাহলে সেটাকে আমরা একবার এইভাবে লিখতে পারি। সো এটাকে আমরা কি করব, পলিমারাইজ করব। এটাকে পলিমারাইজ করতে গেলে কত তাপমাত্রা কত চাপ লাগে ওই যে উপরে লেখা আছে, মুখস্থ রাখতে হবে। সেখানে কি হবে সবাই জানো, এর পাই বন্ডটা ভেঙে যাবে, এই হাই প্রেশারে এর পাই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে যায় কি হবে, এই পাশে একটা বন্ড তৈরি হবে আর ওই পাশে একটা বন্ড তৈরি হবে। সো এরকম ইউনিট তো অনেকগুলো হবে, একটার পর একটা জয়েন করে করে অনেকগুলো হবে যেহেতু। সো এটাকে বোঝানোর জন্য, যেহেতু অনেকগুলোর ঘটনা, আমরা যে কাজটা করি, এখানে একটা এন লিখি আর এই পাশে একটা এন লিখি। নর্মালি ওই পাশে ব্র্যাকেটটা দেয় না, যদিও এন মানে আমরা মনে করতেছি অনেকগুলো হয় তাই এন দিচ্ছি, বাট এই এনের আসলে একটা আলাদা খেলা আছে, বড় হইলে জানবা আর কি। সো দ্যাটস ইট, পলিথিন। এটাকে আমরা বলি পলি, মানে এটা যদি ইথিন হয়, এন কি ভাইয়া ওই অণুর সংখ্যা? এগুলো কিছু না, ভুলি যা এখন। এটা হচ্ছে পলি ইথিন। বইতে কি থার্ড ব্র্যাকেট দেওয়া? কে বললো? ও থার্ড ফার্স্ট একটা দিলেই হয় আর কি, ব্যাপার না। চলো
তারপরে কি পলিপ্রোপিন, তাহলে তোমার কাছে কি থাকবে এবার? প্রোপিন থাকবে, CH3 বন্ড CH, ডাবল বন্ড থাকবে হচ্ছে CH2। এইটাকে তুমি যখন পলিমারাইজ করবা বন্ধু, তাহলে এখানে কি তৈরি হবে বলো? এই বস্তু নিয়ে চলে যাব, এটা দুইটা হাত খুলে রেখে দিব, তাহলে এই পাশে একটা হাত, এই পাশে তো হবে না, হাত হবে কোথায়? এই যে এই কার্বনের, তাই না? এর একটা হাত হবে, আর একটা হাত হবে হচ্ছে এই পাশে। ওমা, এই তো। তাহলে এখন এইটাকে ভালো করে দেখানোর জন্য কি করা যায়, বা আমরা যদি এটাকে এইভাবে লিখি, CH বন্ড CH2, এই পাশে হাত খোলা, এই পাশে হাত খোলা, এই CH এর সাথে একটা কি ছিল? CH3। তাহলে মনে হয় কানেক্ট করাটা আরও একটু ইজি হবে। এই যে ব্র্যাকেটের ভিতর দিয়ে এরকম N দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝেছো বন্ধুরা? তোমাদের যে বইটা আমি দিছি সেটাতে মনে হয় এইভাবে লেখা আর কি, আর বইতে মনে হয় এইভাবে লেখা, কিছু একটা আমার খেয়াল নেই। হ্যাঁ, বইয়ের ফাইনালটা কোনদিন দিবেন? এই আজকে রাতে ওই যে সূচিকে মনে করাই দিছি, বলছি মনে করাই দিতে, আজকে রাতেই পাই যাবে ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, ওকে। তারপরে চলো, পলিপ্রোপিন এগুলোর প্রত্যেকটার ব্যবহার সুন্দর করে লেখা আছে। এই যে এটা দিয়ে দড়ি টড়ি কী জানি বানায়, কার্পেট টার্পেট বানায় আর কি। ওকে ভাই, এগুলোর ইউজ, তারপরে কি প্রভাব কি ইউজ করে, কত তাপমাত্রা দেয়, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো আমি আসলে মুখে বলেও কোনো লাভ নাই। হ্যাঁ, ওটা কি এখন আসছে? ওটা তো সংযোজন পলিমার না, ওটা কেমন পলিমার বলুন তো? ঘনীভবন পলিমার। সো এখন আমি সংযোজন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এরপর আসো পলিভিনাইল ক্লোরাইড, মানে তার মানে তোমার শুরুতে কি লাগবে? ভিনাইল ক্লোরাইড লাগবে। তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড, ওই বন্ডটা আমি নিচের দিকে দিয়ে এখানে ক্লোরিন লিখলাম, এটা তোমার ভিনাইল ক্লোরাইড। এইটাকে পলিমারাইজ করলে যে ঘটনা হবে, এই যে এই হাতটা খুলে এই পাশে আসলো, এই হাতটা খুলে ওই পাশে গেল, এই তো হয়ে গেল, শেষ। এই বস্তু দিয়ে জানো কি করে? পলিভিনাইল ক্লোরাইড দিয়ে পাইপ বানায়, মেইনলি পাইপ বানায়, আরও অনেক কিছু করে। সো এখন ঘটনা হচ্ছে যে এই পাইপগুলোটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফুড গ্রেডের প্লাস্টিক। ফুড গ্রেডের প্লাস্টিক মানে কি জানো? আগে একবার, অনেক আগে 15 ব্যাচে সম্ভবত আমার এক স্টুডেন্ট বলছিল, বললাম এই ফুড গ্রেডের প্লাস্টিক কি জানিস? কইলো ভাই এই প্লাস্টিক কি খাওয়া যায়? ফুড গ্রেড, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, মেডিকেল গ্রেড, ফুড গ্রেড, মানে এই প্লাস্টিক মনে হয় খাওয়া যায় সাবাই। এটা খাওয়া যায় না। এই প্লাস্টিক হচ্ছে, দেখো তোমার যে টিফিন বাটিটা আছে ওটাও তো প্লাস্টিকের, তাই না? আবার কি ভাইয়া ওই যে খাবার সংরক্ষণ করা? হ্যাঁ ওইটাই, মানে তোমার টিফিন বাটিতে খাবার যখন আম্মু দেয় সকালে, দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত ভালো থাকে, গন্ধ হয় না। কিন্তু যদি তুমি কোনো একদিন খাবার স্কুলে নিয়ে গেছো বদনার মধ্যে কইরা, বদনার যে প্লাস্টিক, তুমি দেখবা পুরো ক্লাস তোমারে ফিরাইতেছে বদনা দিয়ে, যে কী করছো এটা। তো ঘটনা হচ্ছে বদনার যে প্লাস্টিক, ওইগুলার কোয়ালিটি ভালো না বলতে ওই প্লাস্টিকগুলা গন্ধ ছড়ায় বা খাবার ঠিকমতো রাখতে পারে না। সো এই জন্য ওগুলোকে ফুড গ্রেডের বলে না। আমাদের বাসা বাড়িতে যে পানির পাইপগুলো থাকে এগুলো হচ্ছে ফুড গ্রেডের প্লাস্টিক। তারপরে দেখবা বিভিন্ন দেওয়ালের মধ্যে দেখছো না, ওই যে ইলেকট্রিসিটির তার নেওয়ার জন্য একটা প্লাস্টিক ইউজ করে, পাতলা, ওই প্লাস্টিকটাও কিন্তু ফুড গ্রেডের না। ফুড গ্রেডের হচ্ছে প্লাস্টিকের পানির পাইপ যেগুলো, এগুলোকে বলে ফুড গ্রেডের প্লাস্টিক পাইপ। ওকে, তারপরে চলো, ভাইয়া ওই যে টিফিনের মধ্যে স্টিলের যে কেকটা থাকে জানি ভেতরে, সেটা কেন? স্টিলের কি থাকে আবার? ওইটা তো না। এ পাগল হয়ে গেছে। ওকে, ইথেন থেকে কি পলিথিন হওয়া সম্ভব? জোরে বল। ইথেন থেকে কি পলিথিন হওয়া সম্ভব? ইথেন থেকে কিভাবে পলিথিন বানাবি আমি জানি না, তবে ওই বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল খুঁজলে এসব দেখা যায় আর কি। মিথেন গ্যাস দিয়ে পলিথিন বানায়, কি জানি করে আর কি, করা যায় বলে মনে হয় না বলা যাচ্ছে না আর কি, আমি জানি না। আপনি যে পাওয়ার বুক দিছিলেন ওইটা ইথেন থেকে দেখানো হয়েছে। কি শেয়ার দিছিলাম? পাওয়ার বুক মিথেন থেকে বানাইছে? ইথেন থেকে। ও ইথেন থেকে, তাইলে আমার ওখানে মানে টাইপিং মিস্টেক হয়েছে, আমাকে একটু ওটা ধরাই দিস, ওটা মনে হয় ভুল হয়েছে তাহলে। আপনাকে প্রশ্ন করেছিলাম যে, তখন বলছিলেন ক্লাসে এটা বলার জন্য। আচ্ছা, একটু মনে করে দিস ক্লাস পরে। আচ্ছা, ঘনীভবন পলিমার, তো এই কথা তো আগে একদিন বলছি আমি ঘনীভবন বিক্রিয়ার এক্সাম্পলে, যে ছোট ছোট অণু বের হয়ে যাবে, যে পানি, কার্বন ডাইঅক্সাইড, এই যে একাধিক অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, ছোট ছোট কিছু জিনিসপত্র বের হয়ে যাবে, বের হয়ে যেয়ে কানেক্ট হবে, এটাকে আমরা বলবো হচ্ছে
ঘনীভবন বিক্রিয়া। সো তোমাদের ঘনীভবন বিক্রিয়ার যে ভালো উদাহরণ দিয়েছিলাম সেটা আবার একটু বলে দেই। ওই যে আমি বইতে ভুল সংকেত লিখছিলাম, পরে ঠিক করছি। অ্যামাইনো অ্যাসিডের সংকেত যেন কি বলছিলাম? অ্যামাইনো অ্যাসিড কার্বনের এক হাতে কি থাকবে? NH2। আর এক হাতে কি থাকবে? COOH। আর এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। এটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের বিভিন্ন রকমের কি হবে? ওই অ্যামাইনো অ্যাসিড হবে, গ্লাইসিন, অ্যালানিন, অনেক কিছু হবে আর কি। আচ্ছা, সো এইটার সাথে পাশে আর একটা অণু যদি নিয়ে আসি, কানেক্ট করার পরে এই মাঝখান থেকে পানি বাদ দিতে হবে। ওটার এক্সাম্পল আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডের আসল নাম কি বলছিলাম তোমাদেরকে? মানে অ্যামিনো অ্যাসিড যাকে বলতেছো, এর আসল নাম কি জানো? মানে এই অ্যামিনো অ্যাসিড নামটাকে তো ডাক্তাররা নষ্ট করছে, এটাকে অ্যামিনো অ্যাসিড বানাইছে, বাট এটার নাম কিন্তু আসলে অ্যামিনো অ্যাসিড না। বলছিলাম কিছু বলি নাই। আচ্ছা, এটার নাম অ্যামিনো অ্যাসিড না, এটার নাম হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এটা একটু শুনে রাখো, এখন পরে বড় হয়ে আস্তে আস্তে জানবা যে এটার নাম কেন বলে আলফা অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এবার আসো বন্ধু, এটি কি নাইলন 6,6 কেমনে বানাবো, বা 6:6 কেমনে বানাবো? এটাকে 6,6 বলে আর কি বেসিক্যালি। সো এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে। এখন কথা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি জানেন আপনারা? অ্যাডিপিক, এটা ডাক নাম অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে দুই মাথায় দুইটা COOH থাকবে। তার মানে আমি লিখলাম HOOC বন্ড, এখানে CH2 থাকবে কয়টা বলো তো? 6টা। তাহলে এই 2টা 3 4 5, হায় হায় জায়গা নাই তো। ভাইয়া CH2 বোধহয় 4টা হবে। বইয়ে তো 4টা দেওয়া। হ্যাঁ, আমি কি পাগল, টোটাল কার্বন সংখ্যা 6টা, 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে COOH। এখন ঘটনা হচ্ছে এই অ্যাসিডটার, আমাকে একটু বলো তো IUPAC নাম কি হবে? তা তো কত পারি না, বইতে লেখা অ্যাডিপিক অ্যাসিড। মিথিলিন ডাই অ্যাসিড। কাছাকাছি গেছো, আরও চেষ্টা করো, আমি একটু সহযোগিতা করি। কিন্তু লোক ভালো। তোমাদের অক্সালিক অ্যাসিডের সংকেত মনে আছে? এটা অক্সালিক অ্যাসিডের মতো না? জি জি। বলেন অক্সালিক অ্যাসিডের সংকেত কি? কুহু কুহু ওকো। এইটার IUPAC নাম কি বলো? এটা পারলে ওইটাও পারবা। এটার নাম হচ্ছে ইথেন। প্রথমে ইথেন বলা উচিত, কারণ এই যুগে কার্বন কয়টা বলেন তো? 2টা। মজা নাই। ইথেন, তারপরে কি বলবো? ডাই, দিয়ে লেখা উচিত না, ওইক অ্যাসিড। এটার নাম হচ্ছে এটা। তাহলে এবার বলেন, চেষ্টা করেন উপরেরটার নাম কি হবে? কয় কার্বন? 6 কার্বন। 6 কার্বনের এইটাকে বলা হচ্ছে হেক্সেন। হেক্সেন, তারপরে কি বলবো? ডাই ওইক অ্যাসিড। তোমরা কি বোঝাছো বন্ধু? এটার নাম হচ্ছে হেক্সেন ডাই ওইক অ্যাসিড। এটার IUPAC নাম পরীক্ষা আসতেই পারে, জেনে নাও আর কি। ওকে, এখন ঘটনা হচ্ছে আমরা কি করব? এই অ্যাডিপিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের বিক্রিয়া। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো আমি ওইটা লিখতে যাই 6টা মিথিলিনমূলক লিখে ফেলাইছিলাম, দুঃখিত, প্রচণ্ড দুঃখিত পেয়েছি আমি। আচ্ছা চলো এবার আমরা ওই বিক্রিয়াটা লিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি থাকবে? HOOC বন্ড CH2 হোল 4 বন্ড CH2, সরি COOH। মানে বুঝছো তো? এটা কারা লিখছি? অ্যাডিপিক অ্যাসিডকে লিখছি। এর সাথে এবার কার বিক্রিয়া দিব আমরা? এর সাথে বিক্রিয়া দিব হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মানে কি? H2N বন্ড মিথিলিনমূলক কয়টা থাকবে? 6টা, ডাইঅ্যামিন। আচ্ছা, এই দুইটার যখন আমি ঘনীভবন বিক্রিয়া দিব, তখন এখানে আমরা কি পাবো? এইখানে আমরা যেটা পাবো, এখান থেকে OH চলে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে বের হলো কি? পানি। তাহলে আমার কাছে থাকে কি? HOOC, এই পুরো জিনিসটা থাকে, এইটুকু চলে আসলো এই যে এরকম। আর এই পাশে একটা হাত বেরোয় আসবে, তাই না?
ওই হাতের সাথে কে যুক্ত হবে বলেন তো, কে থাকবে? এই যে এই বস্তুটা, এই যে এটা, সেই ক্ষেত্রে কি H2 থাকবে? একটা H হবে না? বুঝো নাই বন্ধু? আচ্ছা এবার বলো আমাকে, এই মাথায় কি OH এখনো রাখাটা উচিত? কারণ এটা তো একটা পলিমারকরণ বিক্রিয়া, মানে ইনফিনিট চেইন হবে। তাহলে এই পাশ থেকে যেমন OH চলে গেছিল এর সাথে পানি তৈরি করতে, তো একইভাবে তো এই পাশের OH চলে যাবে, তাহলে এখানে একটা ফাঁকা হাত রাখতে হবে। আবার ওই পাশে কি করতে হবে বলেন তো আমাকে একটু, এখানে 2টা ফালাই দিতে হবে, ফালাই দিয়ে এই পাশে একটা হাত ফাঁকা রাখতে হবে। তোমরা কি বুঝেছো বন্ধুরা? তারপরে এইখানে একটা আমরা এন লাগাই দিব, আর এই প্রত্যেকটার সামনে এন আছে। এরে কার শব্দ হয়? তবে আমি কিন্তু বইতে কোনোটাতেই এন দেই নাই, এই যে জায়গা ছিল না, আর এটা লেখার দরকার নেই। মানে আমি একটা সিঙ্গেল মলিকিউলার রিয়াকশন দেখাইছি, মানে এটার একটার সাথে ওইটার একটা কি বিক্রিয়া হয়। আর এটার নাম কেন হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটা কি তোমরা বুঝছো? 6টা মিথিলিন মূলক 2টা অ্যামিন, এই জন্য বলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর কি। ওকে, সো এইটা একটা ঘনীভবন পলিমার, এটাকে আমরা বলি হচ্ছে নাইলন 6:6। এখন নাইলন তো এটার ডাক নাম, বাণিজ্যিক নাম আর কি। এখন বলো আমাকে 6:6 কেন বলে? একটা 6 অ্যামিনের কার্বন সংখ্যা আর একটা 6 অ্যাসিডের কার্বন সংখ্যা। যে 2টা মনোমার আমার ছিল, সেই মনোমার 2টার মধ্যে এখান থেকে 6টা কার্বন আসছে, এখান থেকে 6টা কার্বন আসছে, এই জন্য বলা হচ্ছে 6:6। দ্যাটস ইট। এই কার জানি প্রশ্ন ছিল, সৌরদীপ মনে হয়, পাইছিস? ও মনে হয় মরে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রশ্ন করতে করতে। আচ্ছা তারপরে চলো, এটা কি উৎসের উপরে ভিত্তি করে প্রাকৃতিক পলিমার। তোমাদেরকে আমি দেখাইতে চাইছিলাম কি বলো এটাকে, স্টার্চ আর সেলুলোজ। ওটা দেখাইলে মাথার মধ্যে বেশি প্রেশার পড়ে যাবে, দরকার নাই। তবে তোমাদেরকে হালকা একটা জিনিস একটু বলি। তোমাদেরকে কি আগে একদিন বলছিলাম যে স্টার্চ আর সেলুলোজ আসলে কিসের পলিমার বলো তো? কার্বোহাইড্রেট। কোন কার্বোহাইড্রেট? গ্লুকোজের। আচ্ছা গ্লুকোজের গাঠনিক সংকেত তো আগে একদিন ক্লাসে মনে হয় লিখে দিছিলাম। ওর একটা চাক্রিক কাঠামো আছে, এটা কি দেখাইছিলাম এরকম? আচ্ছা, গ্লুকোজ যখন জলীয় দ্রবণে থাকে তখন এরকম চাক্রিক কাঠামো আকারে থাকে, বুঝলে? এটা বেসিক্যালি গ্লুকোজ, এই এরকম চক্রাকারে। এবং তুমি যদি চাও গুনতে পারো, এইখানে দেখো একটা কার্বন, কর্নারগুলোতে কার্বন 2টা 3টা 4টা 5টা, আর 6 নাম্বার কার্বনটা কোথায়? হ্যাঁ, গ্লুকোজের সুক্রোজের মানে গাঠনিক সংকেত একই হওয়ার বড় মানে নামের ভিন্নতা কি? ওই যে সমাণু, বোঝা নাই গরু? আচ্ছা এখন দেখো ঘটনা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার একটা গ্লুকোজ। আমি আর বাকিটা লিখতেছি না, ধরো এই পাশে এইচ, এখানে OH, এখানে OH, এখানে H, আর এই মাথায় আছে হচ্ছে এই যে এখানে একটা H আছে। এটা একটা গ্লুকোজের অণু। এখন এই গ্লুকোজের পাশাপাশি 2টা অণু যখন থাকে, আসো বাবা, এই যে আসলো, এই পাশাপাশি 2 অণুর ভিতর থেকে এক অণু পানি চলে যায়। কিভাবে যায় দেখেন, এই যে এর হাইড্রোজেন আর ওর হাইড্রোক্সিল নিয়ে চলে যাবে, ঠিক আছে? যদি চলে যায় তাহলে এখানে পড়ে থাকলো কি, শুধু একটা অক্সিজেন না? বুঝতে পারছিস কি? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা তাহলে কি থাকবে, মানে বাকিটা থাকে কি একটু দেখো। আমি যদি লিখি, দাঁড়াও আমি একটু পুরো জিনিসটাকে ছোট করে নিই, এখানে অনেক জায়গা লাগবে আমার। ওকে, এর হাইড্রোজেন আর এর হাইড্রোক্সিল থাকলো, চলে গেল। তাহলে পুরো জিনিসটাকে একটু কপি করে নিয়ে যাই, আবার আঁকার দরকার নাই। ও মা, জায়গায় ধরে না। আচ্ছা ওই যে এই ধরাই দিয়েছি কোনো রকমে, বুঝিস আর কি বাবা, হ্যাঁ আছে আর কি এই জায়গায়। আচ্ছা দাঁড়াও, এটা একটু চাপাই। এখন এইখানে যেটা হবে রে বন্ধু, এই পানিটা চলে যাওয়ার মানে হচ্ছে এইখান থেকে হাইড্রোজেন চলে যাওয়া, এখান থেকে হাইড্রোক্সিল চলে যাওয়া, আর এই অক্সিজেনটা মাঝখানে চলে আসা না? এই অক্সিজেন মাঝখানে চলে আসার মানে হচ্ছে এইখানে এই অক্সিজেনের এক হাতে এই বন্ধন আর এক হাতে ওই বন্ধন, এইটা। এখন যে বস্তুটা তৈরি হয়েছে এটা দেখো তো, এই মাথায় আবার OH আছে না? তার মানে বলো তো, এরকম একটা গ্লুকোজের অণু যদি আমি পাশে এনে বসাই, তাহলে এইখানে আর একটা বন্ধন তৈরি হবে না? এরকম একটা বন্ধন।
জি ভাইয়া। আবার ওই পাশে একটা বন্ধন তৈরি হবে। এইরকম 50 থেকে 100টা, কখনো কখনো তার চেয়ে বেশি, এই জয়েনিংয়ের মাধ্যমে যে পলিমার অণুটা গঠিত হয় এইটাকে বলে কি জানো? এটাকে বলা হচ্ছে স্টার্চ। তুমি আমি খাই, বুঝিছো? চিনি। চিনি, কর্নফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আর কি। এখন ঘটনা হচ্ছে এই যে যে বন্ধনটা তৈরি হয়েছে, এই বন্ধনটার একটা বিশেষ নামও আছে, এটাকে বলে আলফা গ্লাইকোসাইডিক বন্ড। এখন এই আলফা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তাহলে পাশাপাশি 50 থেকে 100টা বা কখনো কখনো তারও বেশি, ডিপেন্ড করে বিভিন্ন রকমের খাবারে, এই বন্ডের মাধ্যমে এই স্টার্চ তৈরি হয়। এখন ঘটনা হচ্ছে দেখ, এইখান থেকে এখানে আসার সময় আমাকে একটু বলেন তো, আপনি কি অপসারণ করছিলেন? হাইড্রোক্সিল আর হাইড্রোজেন। পানি 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 মাইনাস করছিল না? এখন মজার ব্যাপার হচ্ছে যেটা, ওইখান থেকে ফেরত আসার যে বিক্রিয়াটা, এটা আরও ইন্টারেস্টিং। এই ফেরত আসার বিক্রিয়াটাতে বলো তো কী করা লাগবে? পানিযুক্ত। পানি যোগ করা লাগবে। পানি যোগ করলেই এই স্টার্চগুলো ভেঙে ভেঙে কোথা থেকে ভাঙে? এইখান থেকে ক্র্যাকিং হয়, বুঝেছো? তাহলে ওই পাশে ও গেছে না, তাহলে ওখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই পাশে OH এসে যুক্ত হবে পানির। এই ক্র্যাকিং হয়ে এই পাশে তোমার গ্লুকোজ তৈরি করে। তার মানে বোঝো, তুমি যে খাবারটা খাইছো সেহরিতে, খাইছো কনভার্জন, তো খাইতে 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 বুক দিয়ে, গলা দিয়ে, নাক দিয়ে, চোখ পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, উপরটা ফাঁকা কেন? ওইটা আমার সারা জীবনই ফাঁকা থাকে। আমার এখানে এমনিও কিছু নেই, আমি ওখানে সবসময় ফাঁকা রাখি। এটাই আমার টেকনোলজি। তুমি যে পানিটা আর খাইলে না, তুমি যে পেট ভর্তি করে এই খাবারটা খাইলে, পানির যদি সহযোগিতা না থাকে এ তো ভেঙে ওইটা তৈরি করবে না। তো কিছু বোঝো নাই আমার কথা। তুমি যদি চোখ পর্যন্ত খাও, তুমি শক্তি পাবা না গায়ে, বরং কী হবে জানো? তোমার শরীরের শক্তি কমে যাবে। কেন শক্তি কমে যাচ্ছে দেখো, তুমি যে স্টার্চটা খাইছো চোখ পর্যন্ত, সেটা ভাঙার জন্য, সেই স্টার্চগুলো ভাঙা গ্লুকোজ তৈরির জন্য কি লাগে বলেন তো? পানি লাগে না? তুমি তো পানি খাও নাই। তুমি পানি খাও নাই, তাহলে ও এখন পানি নিবে কোত্থেকে আমাকে একটু বলেন? ওই পানিগুলো সরবরাহ কোত্থেকে পায় জানো? শরীরের পানি থেকে পানি টান দেয়। তখন যেটা হবে, তোমার শরীরে আরও পানি কমে গেল, তোমার এবার হাত পা কাঁপবে। তুমি খাইছো, মানে খেয়াল করবা বিভিন্ন বিয়েতে টিয়েতে, কাজিন টাজিনের বিয়েতে গেলে যে তোমরা চোখ পর্যন্ত খাও, বা আমি তো মনে হয় প্রতিদিন ইফতারিতে সেহরিতেও তোরা খাস। ওইটা খাওয়ার ফলে যেটা হয়, পানি নাই শরীরে, স্টার্চগুলো ভেঙে আর গ্লুকোজ তৈরি করতে পারতেছে না, শক্তিও পাচ্ছ না, উল্টা শরীরে আরও পানি কমে যাচ্ছে, বুঝেছো? সেই জন্য সুন্নাত ফাইনে খাবা, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর বাকিটা ফাঁকা। এই আর কি, এটা না খাইলে বিপদ আছে জীবনে। ওকে, সো এই হচ্ছে কি, গ্লুকোজে অ্যালডিহাইড থাকে আর ফ্রুক্টোজে হচ্ছে কিটোন থাকে, বুঝেছো? মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজের ডিফারেন্সটা হচ্ছে ওই গাঠনিক সংকেত দেখলে বুঝবো আর কি। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ স্ট্রাকচার, এই যে এইটা, ফ্রুক্টোজ হইলে কিটোন থাকবে, এই যে দেখেন, এই ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ কি বোঝার দরকার নেই, এই যে কিটোনের মূলক থাকবে। আর এই মাথাটায় যদি CHO থাকে, ওইটাকে বলা হচ্ছে গ্লুকোজ। বোঝা নাই বন্ধু? টোটাল নাম্বার অফ কার্বন হাইড্রোজেন একই আর কি। ওকে, যাই হোক, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য পড়িস না, আবার এগুলো কড়া কনসেপ্ট দিতেছি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, বল আব্বা। এইটাকে কি ঘনীভবন বলা যাবে? এইটা মানে তো যেহেতু ঘনীভবন কেন বলবি? এটাই তো ঘনীভবন, এটা প্রাকৃতিক ঘনীভবন পলিমার। বোঝা নাই? মানে পলিমারের প্রকারভেদ তোমরা শিখছো গঠন অনুসারে একটা, আর একটা হচ্ছে উৎস অনুসারে। সো গঠন অনুসারে যে দুইটা, সংযোজন আর ঘনীভবন, আর ওদিকে তোমার প্রাকৃতিক আর কৃত্রিম। সো এটা একটা প্রাকৃতিক পলিমার, বাট প্রাকৃতিক ঘনীভবন পলিমার। বোঝা নাই বন্ধু? বুঝতে পারছি। বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া আপনি তো এটা হচ্ছে স্টার্চের গঠন দেখাইলেন, গ্লাইকোজেনের গঠন কি একই? স্টার্চ কারে কয়? গ্লাইকোজেন কেডা? বায়োলজি আমার সাথে বলবি না, 25 বছর আগে পড়ছি, বই ফালাই দিছি, আমি জানি না কিছু। শোনো, স্টার্চ আর সেলুলোজের ডিফারেন্সটা হচ্ছে, যে বন্ধনটা তুমি এখানে দেখতেছো সোজা, এটা সোজা দেখতেছো না, সেলুলোজের ক্ষেত্রে এই বন্ধনটা এরকম কোনাকুনি তৈরি হয়, এরকম কোনাকুনি, ওটাকে বলে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। আলফা গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে এইটা, যেটা তৈরি হয়েছে সোজা, এটা হচ্ছে আমাদের স্টার্চের মধ্যে থাকে।
আর বিটা গ্লাইকোসাইডিক বন্ডটা হচ্ছে কোনাকুনি থাকে। তোরা বুঝিস না আমার কথা বাবা? তখন বুঝতে কিভাবে পারছি পানি ভাইয়া। বিয়োজন হবে? তখনও পানি লাগবে, তখনও পানি বিয়োজন হবে। পাশাপাশি দুই অণু কি বলো এটাকে, গ্লুকোজ থেকে পানি অপসারণের ফলে ওই বিটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়, মানে কোনাকুনি বন্ধন। আর আলফা গ্লাইকোসাইডিক বন্ড যেটা, সেটা দিয়ে তৈরি হয় আমাদের খাবার যেগুলো স্টার্চ। সো এখন এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কোশ্চেন থাকতো আমাদের সময় এইচএসসিতে, এগুলো এখন আর সিলেবাসে নাই, তাও একটু দেখায় রাখতেছি, ইন্টারমিডিয়েটে উঠে বায়োলজিতে পাবা তো। সো সে প্রশ্নটা এরকম ছিল যে মানুষ কেন ঘাস খাইতে পারে না? ঘাস কি আমাকে একটু বলেন, স্টার্চ নাকি সেলুলোজ, কোনটা? সেলুলোজ এনজাইম থাকে না এই জন্য। আমাদের দেহে সেলুলোজ আমাদের দেহে আসলে এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ড যেটা, এটা ভাঙার জন্য যে এনজাইমটা লাগে, আর বিটা গ্লাইকোসাইডিক ভাঙার জন্য আরেকটা এনজাইম লাগে, ওটা হচ্ছে বিটা গ্লুকোসিডেজ বলে সম্ভবত এনজাইমটার নাম, আমার খেয়াল নাই। সো ওই এনজাইমটা আমাদের পেটে থাকে না, যার কারণে হয় কি, তুমি ঘাস খাইতে পারবা না তা না, ঘাস খাইতে পারবা কিন্তু ঘাস ভেঙে তোমাকে শক্তি দিবে না। কিন্তু তোমরা কি বিভিন্ন সময় ভিডিওতে দেখছো অনেক মানুষ আছে যারা ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে, অনেক বছর ঘাস খেয়ে বেঁচে আছে, দেখছো? গরু না, ওগুলাকে ওই ভিডিওতে ওগুলা তোমাদের নানারা তাদেরকে দেখায়, সো এগুলো দেখবা আর কি। কিছু মানুষের থাকতেই পারে যে পেটে উৎপন্ন হয়। আচ্ছা, ইভেন এই কারণে আর একটা মজার ব্যাপার শোনো, তুমি যখন শাক খাও, শাক ভাজি খাই না আমরা, বা শাক রান্না, শাক লতা পাতা যেগুলো খাও, ওগুলা যে তোমার শরীরে হজম হয় না, এটা কি তুমি বোঝো? শাকও তো সেলুলোজ, ওইটা তোমার শরীরে হজম হয় না, তবে ওইটা কিছু মাত্রায় ভাঙে, এবং ওই বিশেষ বস্তুটার ভাঙনের জন্য যে জিনিসটা দরকার, সেই এনজাইমটারও নাম ভুলে গেছি, এগুলো তো আমাদের আগে ছিল, এখন আর নাই, অনেক বছর পড়াই না। সেইটার জন্য বেশি করে সয়াবিন তেল দিতে হয়, মানে তেল বেশি করে দিলে ওই শাকের কিছু পুষ্টি তোমার শরীরে অ্যাবজর্ব হয়, ভিটামিন B12 টাইপের কিছু ভিটামিন আছে, এগুলো অ্যাবজর্ব হয়। কিন্তু শাকে যদি তেল না দেওয়া হয়, ওই শাক খায় আসলে কোনো কাজ নাই। সো আম্মুকে বলবা, শাক যদি ভাজি করে, রান্না করে, যাই করুক, তেল বেশি করে দিতে, শাকের মধ্যে তেল বেশি খাবা, অন্য কিছুতে না আর কি। ওকে, যাই হোক, চলো, অনেক কড়া কনসেপ্ট হয়েছে। এটা কি? অ্যামাইনো অ্যাসিডের ঘনীভবন প্রাকৃতিক পলিমার। এটা আমি আর দেখাইতেছি লাস্ট টাইমের মতো। অ্যামাইনো অ্যাসিড কি ছিল? এই পাশে ছিল তোমার NH2, এই পাশে ছিল COOH, মাথার উপর হচ্ছে R, নিচে হচ্ছে H। এই বস্তুর সাথে আর একটা এই বস্তু নিয়ে আসবো, তারপরে এখানে কি হবে, এই তো, এইখান থেকে OH যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে কি? ফাইনাল প্রোডাক্ট তো খুবই লক্ষ্মী, কই গেল, এই যে এটা। তাহলে এটা ফেলে দেই, এটাও ফেলে দেই, 2 ফেলে দেই, তাহলে OH পড়ে যাবে। তাহলে এইখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটার নাম জানো কি? পেপটাইড বন্ড। হ্যাঁ, গতদিন আমাকে কে জানি বলছিল ডাইপেপটাইড, পলিপেপটাইড, এই বন্ডগুলা কি? এগুলো কিছুই না, এগুলো ভুয়া চুয়া। পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিডের কানেকশন যখন তৈরি হয়, ওর মাঝখানের একটা সিঙ্গেল বন্ডকে বলা হচ্ছে ডাইপেপটাইড। আমার কথা কি বুঝেছো? আমি আজকে গুগল করে দেখলাম, যখন অনেকগুলা পাশাপাশি কানেক্টেড থাকে, প্রত্যেকটা বন্ডকে তখন বলা এক একটা পলিপেপটাইড। বোঝো নাই বন্ধু? কেউ বোঝে না, মানে একই কথা আলটিমেটলি। এটা হচ্ছে, উপরে থাকে একই। ওরে না রে পাগল, তোরে কি এখন আমি স্টেরিও কেমিস্ট্রি পড়াইতে বসবো নাকি? এই যে এই বস্তুটা দেখতেছো, সেই বস্তুটা, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক রসায়ন, স্টেরিও কেমিস্ট্রি বলে। সো স্টেরিও কেমিস্ট্রি যখন শিখবি তখন বুঝবি তো যে আর উপরে আর নিচে থাকলে কি আলাদা হয় কিনা। ডেফিনেটলি আলাদা হয়, বুঝেছো? বোঝো না বাবুরে? দেয়ার আর সাম থিংস দ্যাট ইউ লার্ন ইন দ্য লেটার ক্লাসেস। পরে শিখবা তো, সব কি এখন শিখা যাবে? বুঝছিস বাবু? হ্যাঁ বা না কিছু তো কয় না, মনে হয় যে আমি কিছু বুঝাইতে পারতেছি না। এটা একেবারেই বড় ক্লাসের জিনিস, ওই আলোচনা শুরু করলে তোরা আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া লাগবে না, রাস্তায় কানবি। ওকে, পরে শিখবা, পরে শিখবা। ওকে, এরপরে আসো, এই প্রশ্নটা তোমাদেরকে আমি জৈব রসায়ন যে বইটা দিছি সেটার মধ্যে করছিলাম, যে মাঝে মধ্যে দেখবা বিভিন্ন রিয়াকশনে HClO লেখা হয়, আবার মাঝে মধ্যে HOCl লেখা হয়। এখন তোমাদের কাছে প্রশ্ন ছিল যে কোনটা কি আসলে, কখন কোনটা লেখা হয়। স্লাইডে দুইটাই HClO। সরি, এডিট করা হয় নাই। বলো, ভেবে বলো। কি হবে? একই। একই। হাইপোক্লোরাইট আয়ন আর
আচ্ছা, আর কারো কিছু মাথায় আসে নাই? HOCl টা বেশি করে দিয়েছে। কেন? এখানে ক্লোরিন বন্ধন অক্সিজেনের অক্সিজেনের 2 হাত তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, ভুলভাল কথাবার্তা বলতেছো, খুব মনোযোগ দিয়ে শোনো। অজৈব যৌগের যখন সংকেত লেখা হয়, অজৈব যৌগের, তখন নিয়ম হচ্ছে কি যেন বলছি, পড়ো নাই? সবচেয়ে কাকে আগে লেখা হয়? তড়িৎ ঋণাত্মক যৌগ যার বেশি। তড়িৎ ঋণাত্মক যৌগ যার বেশি, কি কইলি এটা? অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আগে। আরে অ্যাসিড ট্যাসিড বাদ দে, যে কোনো অজৈব যৌগের আমাকে একটু বলো সোডিয়াম সালফেটের সংকেত এরকম কেন? ওয়াই? আগে সোডিয়াম কেন লেখা হয়েছে বলেন? ধাতু। আরে বাবা, তোরা তো এই বইগুলা দিতে ইচ্ছা করে না, এই কারণে পড়স না। কত সব অমূল্য রতন খনি দিয়ে রাখছি। চার্জযুক্ত কি কি যুক্ত? যে যত ধনাত্মক সে তত সামনে বসবে, এইটা হচ্ছে অজৈব যৌগের সংকেত লেখার নিয়ম। বুঝেছো বন্ধু? যে যত বেশি পজিটিভ টাইপের জিনিস হবে সে তত সামনে বসবে, কোনো কথা নাই, এটাই। সোডিয়াম এখানে সবচেয়ে পজিটিভ জিনিস, সবচেয়ে পজিটিভ। সালফার এখানে হয়েছে কি জানো, অক্সিজেনের চেয়ে পজিটিভ সে। সো এটাকে দুইটা পজিটিভ দিলে এটাকে একটা ছোট্ট পজিটিভ দিতে হবে। আর অক্সিজেন কি বলেন তো, পুরোপুরি নেগেটিভ। কিছু মনে হয় বোঝা নাই বন্ধু? বুঝতে পারছি। দুনিয়ার জৈব না বলতেছি, অজৈব যৌগ লেখার নিয়মই এটা, কোনো ব্যতিক্রম নেই, কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম 2 পিস যৌগে আছে, সেটাও তোমাদেরকে ওইখানে লিখে দেওয়া হয়েছিল। বলেন আমাকে এখন, ওই যৌগ দুটা বলতে না পারলে আমি আর এগুলো নিয়ে আলোচনা করব না। কোন দুইটা যৌগের কথা বলে দিছিলাম যে ব্যতিক্রম? অ্যামোনিয়া আর একটা কি, PH3। পড়ো না ঠিক মতো। এই দুইটা যৌগের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, সেখানে কি হয়েছে, এই নাইট্রোজেনটা হচ্ছে -3 জারণ সংখ্যা, ফসফরাসটা এখানে -3, হাইড্রোজেনগুলো হচ্ছে +1 করে। সো তাহলে দেখো, ঋণাত্মক অধিক তড়িৎ ঋণাত্মক মৌলই কিন্তু সামনে বসছে, ব্যতিক্রম দুইটা সংকেত। এছাড়া দুনিয়ার যত অজৈব যৌগ পাবা, জটিল যৌগের কথা বলতেছি না এখন, জটিল যৌগ তোমাদের লেভেলে পড়ে না। সো তাদের সমস্ত ক্ষেত্রে যত বেশি যে ধনাত্মক সে তত সামনে বসবে। আমার কথা কি বুঝছেন আপনারা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মানে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম কেন এগুলা বলার মতো হইলে আমি এখন বলি ফেলতাম, এগুলো এখন বলা যাবে না, এগুলো এইচএসসি ফাউন্ডেশনে শিখিস, এখন বলা যাবে না আর কি। এখন দেখো, AS3 কি একই? জোরে বল। AS বলা যায় মোটামুটি, আবার না, কারণ আর্সেনিক, হ্যাঁ হ্যাঁ বলা যায়, বলা যায়, বলা যায়, বাট ওইদিকে আবার যাচ্ছি না কেন, ওই যে নাইট্রোজেন ফসফরাসের গ্রুপেই ঘটনাটা ঘটতেছে, দেখছো? সো আর্সাইনেও ঘটনাটা ঘটছে কিছু মাত্রায়, মানে দুইটা তড়িৎ ঋণাত্মকতা খুব কাছাকাছি, বাট হাইড্রোজেন মনে হয় একটু বেশি তড়িৎ ধনাত্মক, আমার খেয়াল নাই মানটা এখন। হাইড্রোজেন তো 2.1, আর্সেনিকের ডেটা আমার মনে নাই। সো মোট কথা আইডিয়া পাইছো আশা করি। এখন আসল জিনিসে ফোকাস করো আর কি। সেটা হচ্ছে, তাহলে আমাকে এবার একটু ভেবে বলেন, এই দুইটা যৌগ কি অজৈব যৌগ নাকি জৈব যৌগ বলেন? অজৈব যৌগ হইলে এবার বলো আমাকে, অজৈব স্টাইলে কোনটা লেখাটা ঠিক আছে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? এক নাম্বার। আচ্ছা, তাহলে অজৈব যৌগের সংকেত লেখার সিস্টেম অনুযায়ী এটা কারেক্ট, এটা লিখে রাখলাম অজৈব। পরের কথা হচ্ছে, দেখো এই যৌগটার ধরনটা আমাকে একটু বলো তো, এটা কেমন ধরনের যৌগ? দেখি কার কি মাথায় আসে। আর অম্ল। অ্যাসিড, হ্যাঁ আচ্ছা, কেমন অ্যাসিড? বাহ, অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড কাকে বলে? যাদের মনে নাই, যেসব গান্ডুদের মনে নাই তাদের আবার একটু মনে করাই দেন তো, অক্সি অ্যাসিড কাকে যেন বলে? মাশাআল্লাহ, যেসব অ্যাসিডে অক্সিজেন থাকে। এখন তোরা দুনিয়ার সবচেয়ে পরিচিত অক্সি অ্যাসিডটা বল, সবচেয়ে পরিচিত। সালফিউরিক অ্যাসিড। এইটার সংকেতটা একটু খেয়াল করতো। আচ্ছা, এরপরে আর কোনো পরিচিত অ্যাসিড থাকলে বলো, অক্সি অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে। তুমি যত অক্সি অ্যাসিড আছে তাদের সবার সংকেত লিখনের পদ্ধতিটা একটু খেয়াল করো। সামনে হাইড্রোজেন থাকে, এই যে আছে,
কেন্দ্রীয় মৌলটা মাঝখানে থাকে, এই যে আছে, লাস্টে অক্সিজেন থাকে, এই যে আছে। তোমরা বোঝো নাই আমার কথা? সব জায়গাতে একই নিয়ম। তাহলে আমাকে একটু বলেন, অজৈব যৌগের সংকেত লিখনের পদ্ধতি অনুযায়ী উপরেরটা কারেক্ট, অক্সি অ্যাসিড এটা একটা অজৈব অক্সি অ্যাসিড, সো অজৈব অক্সি অ্যাসিডের সংকেত লিখনের পদ্ধতিও একই, তাহলে সেই অনুযায়ী এটা কারেক্ট। এইটা তাহলে কখন কারেক্ট? এটা তো আদৌ মনে হচ্ছে না জীবনেও কারেক্ট। বলেন এটা কোন অ্যাঙ্গেল থেকে কারেক্ট, ভাবো। জৈব যৌগের ক্ষেত্রে HCl-টা যখন বের হয় আর সাথে জার্মান অক্সিজেনটা বের হয় তখন। আচ্ছা এইবার আসো জৈব যৌগের কথা একটু বলি। জৈব যৌগের সংকেত লিখনের একটা পদ্ধতি হচ্ছে যে যেখানে যেভাবে কানেক্টেড ওই জিনিসটাকে লেখাটা বেশি প্রায়োরিটাইজ করা হয়। যেমন ধরো আমাকে একটু বলো তো, একটা যৌগের সংকেত লিখলাম আমি C2H6O, আসলে ব্যাপারটা কি এইরকম যে 2টা কার্বন একসাথে কানেক্টেড, 6টা কার্বন তার সাথে কানেক্টেড অক্সিজেন, মানে ব্যাপারটা তো আসলে এইরকম না। আমরা এইভাবে না লিখে বরং আমরা কি করতে প্রেফার করি, যার সাথে যে কানেক্টেড তাকে সেভাবে ভেঙে ভেঙে লিখতে বেশি প্রেফার করি না? মনে আছে আপনাদের? কারণটা কি, এখানে সমানতার একটা চান্স আছে। এখন সেই চিন্তা যদি করো, এই বস্তুটার গাঠনিক সংকেত আঁকলে কেমন দেখা যাবে জানো? একটু ভাবো তো, গাঠনিক সংকেতে প্রথমে কি থাকবে? H বন্ড O বন্ড Cl। এখনো মনে হয় আপনারা বোঝান নাই। এই জিনিসটা আসলে পারফেক্ট মিমিকিং মানে কপি করা, ভেঙানো। দ্যাটস দ্য পারফেক্ট মিমিকিং অফ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্যাট মলিকিউল। যার ফলে HOCl আমরা লিখি, কখন লিখি জানো? জৈব রসায়ন আলোচনার সময় লিখি। আর ওটা হচ্ছে অজৈবর জন্য কারেক্ট। কেউ বোঝে না রে বাবা, আমার কি কষ্ট। বুঝতে পারছি। এটা হচ্ছে জৈব যৌগ আলোচনার সময়, আর ওইটা হচ্ছে অজৈব যৌগ আলোচনার সময়। হ্যাঁ, আর তোমরা ইন্টারে উঠে দেখবা জৈব রসায়ন পড়ার সময়, এই যে নর্মালি যদি HClO এটাকে তুই অজৈব স্টাইলে ভাঙিস, মানে অজৈব বিক্রিয়ার সময় যখন ভাঙতে দেখবি তখন এরকম তৈরি হয়। বলেন তো আমাকে একটু, অজৈব বিক্রিয়ার সময় ভাঙলে সে কি তৈরি করবে? একটা অ্যাসিড ভাঙতেছে, তাহলে কি তৈরি করবে? H প্লাস ClO মাইনাস। এইবার দেখ ভাই, এই সান্দু যদি জৈব বিক্রিয়ার সময় ভাঙে, তুই দেখবি আর এক তামাশা। বলেন তো কি মনে হয়, জৈব বিক্রিয়ার সময় সে কি তৈরি করবে? HCl আর জার্মান অক্সিজেন। আরেকটু ভাবো, আমি দেখাইছিলাম কয়েকদিন আগে এই টাইপের একটা জিনিস। এইখানে তৈরি করে হচ্ছে, কোনোদিন দেখছো Cl প্লাস? জৈব যৌগ এসে এই কাজই করে। এখন এই জিনিসটা তোমাদেরকে একটু আবার মনে করায় দেই। তোমাদের কে জানি ক্লাসে প্রশ্ন করছিল, আচ্ছা আমিও তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, ওটা না, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত থেকে কে জানি একটা প্রশ্ন করছিল, সালফোনিক অ্যাসিড কি জিনিস? মনে আছে? আমি সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত থেকে দেখাইছিলাম। বলেন তো সালফোনিক, হ্যাঁ সালফোনিক অ্যাসিড কি ছিল? এখান থেকে কি বেরোয় যায়? OH বেরোয় যায় না? হ্যাঁ ভাইয়া। এই OH বেরোয় যাওয়া, এই যে অ্যাসিড থেকে OH বেরোচ্ছে, OH তো যখন বের হয় তখন কি আকারে বের হয়, প্লাস নাকি মাইনাস? বলেন তো এই পার্টটা। মাইনাস। তো মাইনাস, এই পার্টটাকে প্লাস বানায় বের হয়ে চলে যায়। সো এখন ঘটনা হচ্ছে, এইটা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে রাখো, সেটা হচ্ছে অ্যাসিডগুলো নর্মালি অজৈব যৌগে আমরা যেটা দেখি, সে প্রোটন উৎপন্ন করে, জৈব রসায়নে এসে জৈব বিক্রিয়া করার সময় অ্যাসিডগুলো নর্মালি উল্টা জিনিস তৈরি করে। যারাই H প্লাস তৈরি করে তাদেরকে তো আমরা অ্যাসিড বলে ডাকি, যারা OH মাইনাস তৈরি করে, OH মাইনাস ছেড়ে দেয়, তোমরা পড়ছো না, তাদেরকে আমরা কি বলে ডাকি? ক্ষার বলে ডাকি। যে কোনো অ্যাসিড মোস্টলি, যে কোনো না মোস্টলি যে কোনো অ্যাসিড জৈব রসায়নে এসে জৈব ভাঙনের সময় তারা ক্ষারের মতো আচরণ করে, অর্থাৎ OH মাইনাস ছাড়ে। এই আর কি, ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা কি বুঝেছো? এই জন্য যেহেতু এই ভদ্রলোক জৈব রসায়নে এসে ভাঙতে গেলে কিভাবে ভাঙবে, HO এক পাশে আর Cl এক পাশে না, ওইটা দেখানো খুবই সহজ হয় যদি তুমি সংকেতটা HClO না লিখে কিভাবে লেখো কত, HOCl লেখো। এই জন্য এই যে নিচের যে সংকেতটা, এটা কখন প্রেফার করা হয়? যখন তুমি জৈব রসায়ন আলোচনা করো। আর যেহেতু অজৈবর ক্ষেত্রে কি হবে, H পার্টটা আলাদা যাবে আর ClO পার্টটা আলাদা যাবে না, এই জন্য এটা হচ্ছে আমরা অজৈবতে প্রেফার করি। তোমরা কি বুঝেছো বন্ধু আমার কথা?
তাহলে পারক্লোরিক অ্যাসিডের সঙ্গে HOCl4 লিখবো না HCl এই সর্বনাশ ঘটায় দিছে একটি পাগল ছেলে। ও বলেছে পারক্লোরিক অ্যাসিডের সংকেত তো HClO4, এটা শিখছি। এখন ও বলতেছে যে এইটার সংকেত আমি যখন জৈব রসায়নে আলোচনা করব তখন আমি HO4Cl লিখবো কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেন লিখবি আপু? এটা লিখবো না আমরা, HClO4 এইটাই তো লিখি সবসময়। HOCl4 Cl4 তো সম্ভবই না, 4টা ক্লোরিন কেমনে হয়ে যাবে, মানে বোঝা না রে। যার যে কটা পরমাণু থাকার কথা সেই পরমাণুর সংখ্যা তো ফিক্স রাখতে হবে। তুমি লেখার সময় এলোমেলো করে লিখতে পারো, বাট জিনিস তো আলটিমেটলি একই। তোরা বুঝিস নাই আমার কথা বাবুরে। HClO কে আমি HOCl লিখতে পারি, তো আমার কাগজে লেখার ব্যাপার, আমার হাতে লেখার ব্যাপার। যৌগের অণুটা কি আসলে বদলে গেছে নাকি একই পদার্থ বলেন তো? একই পদার্থ। তুমি যেভাবে লিখতেছো তুমি তো পদার্থ চেঞ্জ করে দিছো। হায় হায় সর্বনাশ, এই কাজ তো করা যাবে না, এরকম কোনো যৌগই নাই। হোল থাকবে মাঝখানে H হোল OCl তারপরে 4 মানে O এর আগে ব্র্যাকেট থাকবে Cl এর পরে ব্র্যাকেট থাকবে। এইভাবে তো কথা বলতেই হয় না, এটা তুমি কাদের মতো করে কথা বলছো? তুমি তো আমার লোকই না, তুমি কোথা থেকে আসছো? আগে ব্র্যাকেট পরে ব্র্যাকেট, তো তুমি হোল হবে তো হোলের কথা আগে কও নাই কেন গাধা? বলা শিখাইছি না এগুলো বারবার করে? এইটা এইটা হ্যাঁ, তা বলেন আমাকে এখন, এই যৌগ আর এই যৌগ কি একই? হাইড্রোজেনের যোজনী তো 4 হয়ে গেছে। আরে ওটা বাদ দে, এটার ওটা কি একই কি না? এই যৌগে শুধুমাত্র অক্সিজেন 4টা আর এখানে OCl টোটালটা 4টা, এটা তো সম্ভবই না। বোঝো নাই বন্ধু? ওরে শব্দ বাবারে, বুঝছিস আমার কথা? ওকে ঠিক আছে। তারপরে দেখো অজৈব বনাম জৈব যৌগ, এটা তোমাদের নিজেদের ফড়ি নিতে হবে। এই আলোচনার মধ্যেই আছে, দেখবা যে HOCl, এটার নিচে এইটা নিয়ে যে আলোচনাটা করছি আমি ওই তোমাদের বইতে, ওইখানে দেখবা তার নিচেই প্রশ্নটা দেওয়া আছে যে HOCl কখন কারেক্ট আর HCl কখন কারেক্ট। সো এই বস্তুটা নিজেরা দেখে নিও। DIY মানে বুঝো তো? DIY মানে বুঝে না এরা নাকি, ডু ইট ইয়োরসেলফ, রাইট, নিজে করে নিবা আর কি। তারপরে কি আছে আমাদের আজকে? তারপর আজকে ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ বলো। হাইপোক্লোরাস অ্যাসিডে যখন হচ্ছে ভেঙে HCl আর জাইমান অক্সিজেন উৎপন্ন করবে, ওইটাকে কি তখন আমরা জৈব বলতে পারবো না অজৈব যৌগ বলতে পারবো? এইটা ভেঙে যখন HCl তৈরি করে, যোগ হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি করে, তাই তো? আচ্ছা, এটার উত্তরটা তোমরাই দাও। বলো, এটা কি জৈব বিক্রিয়া মনে হচ্ছে নাকি অজৈব বিক্রিয়া বলেন তো? অজৈব। এটা তো অজৈবর ঘটনা ঘটতেছে, বুঝেছো? অজৈবর ঘটনা। ওকে, আর কার কি প্রশ্ন বলেন? ভাইয়া এটার গঠন, এখানে তো সংকেতটা HOCl দিয়ে ওইটাকে HCl তারপর প্লাস হচ্ছে জাইমান অক্সিজেন করছে, তাহলে তো ওটা তো জৈব যৌগের সংকেত হয়ে গেল, আবার হচ্ছে এটার মধ্যে অজৈব। আচ্ছা ঘটনাটা বোঝ আব্বু, ব্যাপারটা হইল ধর একটি ধুলো পড়া সানগ্লাস, এটা আমার একটা অবিচ্ছেদ্য অংশ ধরে নে। এখন ধরে নে আর কি, এটা একটা এক্সপেরিমেন্টের জন্য আনছিলাম, এখানে পড়ে আছে কয়েক মাস। এই সানগ্লাসটা সবসময় আমার সাথে থাকে। সো আরিফ ভাইয়ের সংকেত লেখার সময় কোনো এক জায়গায় সানগ্লাসটা রাখা লাগে। এখন আরিফ ভাইয়ের কয়েকটা চেহারা আছে, একটা চেহারা হচ্ছে টিচার চেহারা। টিচার চেহারায় সানগ্লাসটা হয়তোবা তার কপালের উপরে এমনে থাকে, এইভাবে সে ক্লাস নেয়। যখন ফটোগ্রাফার আরিফ ভাই হয় তখন এইভাবে চশমাটা এখানে থাকে। মানে ইট ইজ জাস্ট অল অ্যাবাউট ইউ, তুমি কখন কিভাবে তাকে লিখবা। যদি সে টিচিং পারপাসে থাকে তাইলে সানগ্লাসটারে খুইলে একটু অন্য কোনো জায়গায় রাখো, যদি সে ফটোগ্রাফি পারপাসে থাকে এটারে খুইলে চোখে দাও, তার চোখে একটু সমস্যা আছে, ছবি তুলতে প্রবলেম হয়। সো ঘটনা হচ্ছে এরকম, মানে জিনিসটা আসলে এরকম আহামরি কিছু না। ইনফ্যাক্ট আমি যে আলোচনাটাই যে করি যে কেন মাঝে মধ্যে এইভাবে লেখা হয়, কেন মাঝে মধ্যে HOCl দিয়ে লেখা হয়, এই আলোচনা দুনিয়ার কোথাও নাই। নোবডি ডিসকাসড ইট, নোবডি ইভেন থট অ্যাবাউট ইট, যে কেন কিভাবে লেখা হয়।
বুঝেছো? এটা সিলে একটা ব্যাপার। এটা যদি তুমি কোনো জায়গায় জৈব বিক্রিয়া লিখতে যাও এইভাবে লেখো সংকেত, এতে আসলে এমন আহামরি বড় কিছু ভুল না আর কি। এই ওকে, একটা ছবি দিছি, এটার একটু সলভ করে দেন। ভাইয়া গ্রুপে একটা ছবি দিয়েছি, ওটা একটু সলভ করে দেন। তোর নাম কি? মোহতাসিব। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি দিয়ে এ হয়েছে। আচ্ছা, এর সাথে HCl দিয়ে বি জৈব পারক্সাইড। এই রে, ছি ছি, বরিশাল বোর্ডের প্রশ্ন, জৈব পারক্সাইড দিছে, ছি। আচ্ছা, ওইটার কত নম্বর প্রশ্নের সমস্যা? গ। আচ্ছা, তো আমি দেখি আমি পারি কিনা। বরিশাল বোর্ড কত এটা? 2024, 28 হয়ে গেছে, 2024। এই যে এখানে তোমাকে বলেছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে হচ্ছে এ, ঠিক আছে। এবার এর সাথে বিক্রিয়া দিছে কার? HCl এর, এরপরে তৈরি হয়েছে হচ্ছে বি। বি এর মধ্যে আবার দিছে হচ্ছে জৈব পারক্সাইড। জৈব পারক্সাইডের সংকেত কি আপনাদের মনে আছে? কারোর মনে নেই? R2O2। H2O2 তো হাইড্রোজেন পারক্সাইড। আচ্ছা, জৈব পারক্সাইড দিলে এখানে তৈরি হয়েছে হচ্ছে সি। তারপরে দিছে হইতেছে, আল্লাহ মাবুদ বাঁচাও, আয়রনের সাথে অক্সিজেন যোগ হচ্ছে পানি, এই বিক্রিয়ার ফলাফলে পাইছে তারা ডি। আচ্ছা, ডি একটা হাইড্রোক্সাইড, ডি এর কথা বলছে, এন না এ, হাইড্রোক্সাইড। ওকে, তো তারপরে কি এবার বলতেছে উদ্দীপকের সি যৌগের প্রস্তুতি বর্ণনা করো। সি যৌগটাকে আগে একটু ডিটেক্ট করে আসি। আমাকে একটু বলেন, এ যৌগটা কে হবে? ইথাইন হবে। CH ট্রিপল বন্ড হচ্ছে CH হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ইথাইনের সাথে, ওই যে ইথাইনের সাথে, এটা তো ছিল আমাদের ইথাইন, ইথাইনের সাথে কি অ্যাড করছে? HCl। বলো তো আমাকে একটু, ইথাইনের সাথে HCl যোগ করলে কি হবে? এক পাশে হাইড্রোজেন আর এক পাশে ক্লোরিন হবে না? বোঝা না? হ্যাঁ, অ্যালকাইল। অ্যালকাইল। আচ্ছা দেখো, সেটা হচ্ছে এইখানে মূলত এক অণু যদি যুক্ত করো তাহলে তৈরি হবে কি? CH2 ডাবল বন্ড, তারপরে কি বলেন তো? CH কি হবে? Cl। ভিনাইল ক্লোরাইড হওয়ার কথা না? বোঝা না বাবু? এক পাশে হাইড্রোজেন এক পাশে ক্লোরিন। আচ্ছা, যদি দুই অণু যুক্ত করতাম তাহলে কি হইতো? এখানে হয়ে যেত CH3 আর এই কার্বনের সাথে দুইটা ক্লোরিন থাকতো, এটাকে বলে জেমিনাল ডাইহ্যালাইড। এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার করে নাই যে কয় অণু যুক্ত করছে, সো আমি ধরে নিচ্ছি এক অণু যুক্ত করছে, বুঝছো? প্রশ্নটাই অনেক ফল্টি। আর এই যে কি বলে জৈব পারক্সাইড যে দিছে, এটার প্রোডাক্টে কি আসে এটা কি তোমাদের ওখানে লেখা আছে? মানে দিছে কিছু ওরা, এই ভদ্রলোকেরা, জৈব পারক্সাইড দিলে কি হয়? ভাইয়া বইয়ে দেয়া আছে যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। কোথায়? এখান থেকে এই বিক্রিয়ায় বিতে? জি, বইয়ে এইরকম একটা লাইন আছে যে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। আবার একটু বলতো, বুঝি নাই কি? হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যালকাইল ব্রোমাইড, হ্যাঁ, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে ধরো তোমার কাছে যদি CH2 ডাবল বন্ড CH2 থাকতো, এটার সাথে যদি HBr দিতা, তাহলে এখানে কি হইতো? পাই বন্ডটা ভেঙে যেত, এক পাশে হাইড্রোজেন CH3 বন্ড আর এক পাশে কি? ব্রোমিন। তাহলে কি হইতো এখানে? CH2Br। হ্যাঁ, এটা তো অ্যালকাইল ব্রোমাইড, ঠিকই তো আছে, বুঝো নাই? মানে এটা তো অবাক করা কিছু না। কিন্তু এখানে তো দিচ্ছে R2O2। R2O2-র একটা আলাদা ব্যাপার আছে, অ্যান্টি মার্কনিকভ এফেক্ট। এখন ওরা কি ওইটা লিখছে কিনা আমাকে একটু বল, এটার আনসারে কি দেওয়া আছে একটু দেখি। পলিফিনাইল ক্লোরাইড দেওয়া আছে। ও, ওই যে একটু আগে যে পলিমারকরণ বিক্রিয়া পড়ছিলাম, তাই না? বোঝা না? কি বলে, পলিমারকরণ বিক্রিয়ারও তো ওই যে প্রভাবক ছিল জৈব পারক্সাইড, কই যেন ছিল? এই যে PPC যেটা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে তোমার কি বলে বইতে তো এইটুকুই লেখা নাকি? বইতে কি R2O2 কথা লেখা আছে? এটা তো করি বুঝি নাই, কিসের কথা লেখা আছে? এটা তো করি তোদের কারোর কথা বুঝি না, সবার কি হঠাৎ নেটওয়ার্ক খারাপ হয়ে গেল? এটা তো পলিথিনেরটা বের করছে, ওটা তো পিভিসিটা। ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওই পিভিসি এর ওই বিক্রিয়া কি বইতে আছে তোমাদের? জি ভাই। এই আমি পাই না কেন? আমি কি 18 সালের বই নিয়ে কাজ করি না? তোরা কোন সালের বই নিয়ে কাজ করিস? 23 ওহ সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, তোদের কার কাছে পিডিএফ আছে ওটার? হ্যাঁ ভাইয়া। আমাকে একটু পাঠাইস তো। ও এই যে আছে তো, আমি তো ভাবতেছিলাম অ্যান্টি মার্কনিকভ ইফেক্টের মধ্যে চলে গেছে। না ঠিকই তো আছে, বইয়ের মধ্যেই আছে আলোচনা, ঠিক আছে। আচ্ছা সো এখন ঘটনা হচ্ছে, কোথায় আছি আমরা? তাহলে এখন দেখো এখানে প্রশ্নে যে ভুলটা করছে বলা যায় সেটা হচ্ছে যে ইথাইনের মধ্যে যদি তুমি HCl দাও তাহলে বাস্তব কথা হচ্ছে যেটা মানে পাই বন্ড যেটা, এটা কি একটা ভাঙবে নাকি সবই ভেঙে যাবে বলেন তো আমাকে একটু। এখানে বেসিক্যালি হওয়ার কথা CH3 আর এখানে ক্লোরিন আসার কথা কয়টা বলেন তো? দুইটা, মানে HCl এখানে দুইটা লাগার কথা, বুঝতে পারছো? যাই হোক, সো এই গাধারা প্রশ্ন করছে, গাধা স্টাইলেই উত্তর দিতে হবে আর কি, কিছু করার নাই। সো এইটা হচ্ছে তোমার কি যৌগ? এটা হচ্ছে তোমার বি যৌগ। বি যৌগের মধ্যে তারপরে R2O2 যখন দিছে তাহলে কি তৈরি হয়েছে এখান থেকে? পলিভিনাইল ক্লোরাইড, তাই না? সো বন্ড CH2 বন্ড CH, নিচে Cl, ডান পাশে হাত খোলা। এটা হচ্ছে তোমার কোন যৌগ তাইলে? বলো বলো বলো, এটা হচ্ছে তোমার সি যৌগ, তাই না? বুঝতেছিস তো? বুঝা না? ভাইয়া গাইডে আনসার দেওয়া 1,1 ডাইক্লোরোইথেন ইথিন, আনসারটা ছবি দিছি। 1,1 ডাইক্লোরো ইথিন তো কখনোই হবে না। ওইখানে তারা ওই দুই অনু HCl ধরে নিচ্ছে। ইথিন তো না, ইথেন। এই বাবা রে, তোদের উচ্চারণে কি ঝামেলা। হ্যাঁ ওইটাই তো বললাম আমি, যে এই যৌগটা যেটা আমি কেবল লিখছিলাম যেটা তৈরি হওয়ার কথা, যদি দুই অনু HCl যুক্ত হয় তাহলে কি তৈরি হওয়ার কথা বলেন তো? আমি বললাম না এইমাত্র CH3 CH। বাবু তোরা কি আমার কথা বুঝিস কিছু? বুঝে কিনা তাও কয় না। ভাই ওর গাইডে হয়তো ভুল আছে। আমি কি বলছি এটা বুঝিস কিনা এটা আমারে বল, ওর গাইড টাইড পরে। এইখানে দুই অনু তো যুক্ত হওয়ার কথা, সেটা যদি যুক্ত হয় তাহলে এইটাই তৈরি হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে কিন্তু না, এটা নিলে আবার ওদের হিসাবে মিলবে না, কারণ এই 1,1 ডাইক্লোরো ইথেন যেটা, এইটাকেই যে জৈব পারঅক্সাইড দিলে ওরকম কিছু হবে না। সো তার মানে এখানে অবশ্যই ধরে নিতে হবে কোনটা বলেন তো? এই আমি যে বিক্রিয়া লিখছি এটাই, যে বি যৌগ হচ্ছে এটা, ঠিক আছে। বি যৌগ হচ্ছে এটা, তার মধ্যে এই যে জৈব পারঅক্সাইড দিলে এই বস্তু তৈরি হয় আর কি। আচ্ছা তারপরে আবার কি করছে, আয়রনের সাথে অক্সিজেন আর পানি, এটা ডিতে তো তৈরি হওয়ার কথা কি মরিচা না এটা, নাকি অন্য কিছু? হ্যাঁ, তো এখন কি প্রশ্নটা কি ছিল ওদের? প্রশ্নটা ছিল উদ্দীপকের সি যৌগের প্রস্তুতি বর্ণনা করো। সি যৌগকে এই পলিভিনাইল ক্লোরাইড, এটার প্রস্তুতি পারবেন তো? একটু আগে দেখাইছিলাম যেটা। আর কি প্রশ্ন? ডি নাম্বার কি বলছে? জারণ বিজারণের মাধ্যমে উদ্দীপকের ডি যৌগটি গঠিত হয়, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। ওই জারণ বিজারণের প্রশ্ন, এই তো সহজ ছিল। আচ্ছা তো তোমার প্রশ্নটা কি নিয়েছিল মুতাসিম, মানে গ্যাঞ্জামটা কোথায়? ওইটাই ছিল, তারা লাস্টে গিয়ে দুই অনু দিয়ে করছে। ও হ্যাঁ, না দুই অনু দিয়ে করা উচিত হবে না, দুই অনু দিয়ে করলে মিলবে না হিসাব নিকাশ। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া কার্বন মনোক্সাইডের গঠনটা যে বলছিলাম ও ভুলে গেছি, তোরা কেউ আর ক্লাসের পরে মনে করাই দিস না, দূরও। ওটা একটু তাহলে অপেক্ষা কর। আর কিছু নাই? আচ্ছা এইবার আসো বন্ধুরা। কার পিক? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একটা সেলফি তুলবো, দাঁড়া। এখন আবার ভাবতেছি সেলফি আজকে তুলবো নাকি ঈদের পরে তুলবো, কারণ ঈদের পরে আমি ক্লাস নিব, তো মানে ঈদের আগে আর এখন নিচ্ছি না, ঠিক আছে। সো ঈদের পরে আবার ক্লাস নিব, কারণ যে 12 নম্বর চ্যাপ্টার তোমরা দেখতে চাইছো, 12 নম্বর চ্যাপ্টার দেখাবো, তারপরে কোর্স এন্ড করব, তার আগে না আর কি ইনশাল্লাহ। আর তোমাদের আচ্ছা ঠিক আছে তুলতেছি, দাঁড়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কি জানি বলে, ভুলে গেলাম। তোমাদের কিন্তু আরও ক্লাস দিব আমি, তোমাদের একটা নতুন ভাইকে নিয়ে আসবো, ওকে দিয়ে বসায় দিয়ে যেটা হবে তোমাদের সাথে
এসএসসি পরীক্ষার টেকনিক্স নিয়ে কথা হবে, শুধু কেমিস্ট্রি না। মানে ও খুবই রিসেন্ট আমাদের ছাত্র, বুয়েটে পড়ে এখন। সো ও ক্লাস নেয় ভালোই। তো ওকে নিয়ে আসবো, কয়েকটা চ্যাপ্টারে তোমাদের সাথে কোশ্চেন আমি লাস্টের দিকে আলোচনা করি নেই, বোর্ডের কোশ্চেনগুলো ওগুলো তো আলোচনা করবে, আর আলোচনার ফাঁকে ফাঁকে ওর কাছ থেকে যত প্রকার টেকনিক শিখে পারা যায় সেগুলো শিখে নিবে আর কি। আর ও তোমাদেরই মতো জেনজি, মাত্র কয়েক বছরের বড়। সো গল্প আড্ডা খুব ভালো হবে আর কি, ঠিক আছে? ওকে, সো সবাই ক্যামেরাটা অন করি, আমরা একটা সেলফি তুলে ফেলি। তোর তো সারা জীবনই দেখি অন হয়, আজকে কেন অন হইতেছে না? আচ্ছা, আমি এইভাবে আগে একটা সেলফিও তুলে নেই, হ্যাঁ? এটাও দেখতে সুন্দর লাগতেছে। আরে আমারে তো ভালো লাগতেছে না রে, আমারে ভালো লাগাটা বেশি জরুরি। আবার বেলুন দিতেছে কেটা? আমি হাঁটাহাঁটি করি। এই যে বাচ্চাদের সাথে এতদিন কি মজার ক্লাস হয়েছে, বাচ্চাদেরকে আজকে আমি প্রথম দেখতেছি, সামনে দেখবো ইনশাল্লাহ। আর এরাই যখন বুয়েটে মেডিকেলে ঢাবিতে অনেক ভালো ভালো পজিশন করবে, কেউ দেশের বাইরে চলে যাবে, ওদের ছবি বড় বড় করে টাঙ্গায় আমরা রাস্তার উপরে সাইনবোর্ড বানাবো যে আমাদের জিনিস, আমাদের পিচ্চি। ওকে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আবার। ও আচ্ছা, মাঝখানে দাঁড়ালে তো অনেককে দেখা যাবে না। আচ্ছা, সাউদা বরাবর দাঁড়াই, এই সাউদা লাফালাফি করছে, সাউদা নৌসিনের তো ছবি নাই, এখানে দাঁড়াই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক। আমার আসলে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে তোদের বোর্ডটা জড়ায় ধরি। বাচ্চা কাচ্চা, দেখা হবে আবার ঈদের পরে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আবার কথাবার্তা হবে, গ্রুপ আমাদের অলওয়েজ অ্যাক্টিভ আছে, আমরা আলোচনা করবো। আর তোমাদের কিন্তু এখনও কোর্স শেষ হয় নাই, ঈদের পরেও ক্লাস হবে, আমি নিজে ক্লাস নিব, আবার মাঝখানে শানের ক্লাস দিব। সো স্টে টিউনড, দেখা হবে ইনশাল্লাহ। ঈদের ফাঁকে কিন্তু পড়ো, ঠিক আছে? আল্লাহ হাফিজ তাহলে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।